আগের দিন আমরা তাহলে করলাম হচ্ছে কি স্কেল এনলার্জ আর হচ্ছে স্কেল রিডাকশন। আজকে আমাদের পরের ইউনিটে চলে যাব, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ রিলিফ। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অফ রিলিফ মানে হচ্ছে কি আমাদের পৃথিবীর সারফেসে বা পৃথিবীর হচ্ছে পৃষ্ঠে যে সমস্ত ভূমিরূপ গুলো আছে সেই ভূমিরূপ গুলোকে আমরা মানচিত্রে কিভাবে উপস্থাপন করতে পারি, সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ রিলিফস। ভূমিরূপের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, কখনো কখনো ছবির মাধ্যমে আমরা প্রেজেন্ট করি, কখনো কখনো আমরা হচ্ছে গিয়ে তোমার রং ব্যবহার করে প্রেজেন্ট করি, আবার কখনো শুধুমাত্র নাম্বার দিয়েও আমরা বিভিন্ন ধরনের রিলিফকে উপস্থাপন করি মানচিত্রে। এখন এই যে মানচিত্রে বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন যে মেথড গুলো, সেই মেথড গুলো কি কি? ঠিক আছে, বিভিন্ন ধরনের মেথড আছে। আমি বললাম যে রং ব্যবহার করছি, কখনো নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, কখনো রং নাম্বার দুটোই ব্যবহার করছি। ঠিক আছে, এই যে মানচিত্রে বিভিন্ন ভূমিরূপকে দেখানোর যে কৌশল, এই কৌশল কিন্তু আদি অনন্ত কাল থেকে চলে আসছে, মানে যখন থেকে ডেভেলপড হয়েছে। ডেভেলপড মানে হচ্ছে কি মানুষের চিন্তা ভাবনা ডেভেলপড হয়েছে, মানে গ্রিক রোমান, ঠিক আছে, এই সময় সময় থেকে কিন্তু আহ, তোমার যে মানচিত্রের যে উপস্থাপনা, ঠিক আছে, বা ভূমিরূপের যে উপস্থাপনা, সেই ভূমিরূপের উপস্থাপনা কিন্তু হয়ে আসছে। এখন এই যে আমরা কোনো ভূমিরূপকে মানচিত্রে উপস্থাপন করছি, সেটা বিভিন্ন রকম ভাবে করছি। কখন আমরা দেখি কন্টুর লাইনের মাধ্যমে আমরা কোনো জায়গার হাইট দেখাই, কখন আমরা হিল শেডিং করি, কখন হচার্স বা হচার্স লাইন অঙ্কন করি। ঠিক আছে, কখন আমরা টপোগ্রাফিক্যাল ম্যাপে স্পট হাইট দেখি, কখনো বেঞ্চ মার্ক দেখি। এগুলো কি অ্যাকচুয়ালি সব? এগুলো সব হচ্ছে কি তোমার রিপ্রেজেন্টেশন অফ রিলিফস, ভূমিরূপের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা তুলে ধরি। তাহলে আর আমি যেগুলো লিখবো তোমরা নোট বানাতে থাকবে, তাহলে হচ্ছে কি তোমাদের এখানেই পড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মেথডস গুলো আগে জানবো যে কি কি মেথডস এ আমরা ভূমিরূপের যে রিপ্রেজেন্টেশন সেই রিপ্রেজেন্টেশন করতে পারি। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে মেথডস অফ রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন অফ রিলিফ, এগুলো আমি ইংরেজিতেই ব্যবহার করছি কথাগুলো, কারণ এগুলো ইংরেজিতেই ভালো, বাংলাতেও এগুলোর হচ্ছে অড লাগে শুনতে আর কি। ঠিক আছে, তাহলে মেথডস আছে। মেথডস কে আমরা মেইনলি তিনটে ভাগে ভাগ করি। কিরকম ভাবে? একটা হচ্ছে কি তোমার কোয়ালিটেটিভ মেথডস, বা যেগুলো চিত্রের মাধ্যমে আমরা চিত্রায়িত করি সেগুলো। কোয়ান্টিটেটিভ মেথড হচ্ছে গিয়ে 2 নম্বর হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, মানে যেগুলো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করি সেগুলো হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ মেথড। আর কিছু কম্পোজিট মেথড আছে। কম্পোজিট মেথড কোনগুলো? যেগুলো আমরা কোয়ালিটেটিভ বা হচ্ছে কি তোমার এই যে গুণগত এবং হচ্ছে কি সংখ্যাগত যে সমস্ত ব্যাপারগুলো সেগুলোকে একসাথে দেখায়। তাহলে আমরা যদি ভাগটা করি, কিরকম ভাগ হবে দেখো। যদি কারো কিছু বলার থাকে ইনবক্স করবে, ঠিক আছে? মাইক লাগানো আছে, আমি শুনতে পাবো না। তাহলে আমি বাংলাতে বাংলাতে বলে যাব, তোমরা চাইলে কিন্তু বাংলাতে লিখতে পারো সাইডে। তাহলে প্রথমে আছে কোয়ালিটেটিভ মেথড, বা এটাকে বলা হয় পিক্টোরিয়াল পিক্টোরিয়াল পিক্টোরিয়াল। ঠিক আছে, এখানে হচ্ছে কি মানে অবস্থা দেখে তুমি কোয়ালিটেটিভ মানে হচ্ছে কি তোমার গুণবাচক আর কি, এরকম একটা বোঝায়। ঠিক আছে, যে কোনোটা উঁচু বা কোনটাতে ঢাল বেশি আছে, ঠিক আছে, এটাকে বলা হয় গুণগত পদ্ধতি, এটা হচ্ছে কোয়ালিটেটিভ। 2 নম্বর আছে কোয়ান্টিটেটিভ, মানে হচ্ছে কি যেটা সংখ্যাগত, যেটা আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে যেগুলো আমরা বের করে থাকি সেগুলো হচ্ছে কি কোয়ান্টিটেটিভ। তাহলে 2 নম্বর আছে কোয়ান্টিটেটিভ। হুম, তারপরে আছে কি লাস্ট হচ্ছে কি কম্পোজিট, যেগুলো এই দুটোর মিশ্রণে যেগুলো করা সেগুলো হচ্ছে কি কম্পোজিট। তাহলে কোয়ালিটেটিভের কিছু আবার ভাগ আছে। কোয়ালিটেটিভের আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কি ভাগ? প্রথমে বলা হয় হচার্স লাইন, বা হ্যাচিওর্ডসও অনেক সময় বলা হয়। হচার্স হচার্স বলা হয়। 2 আছে হিল শেডিং, এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু পড়ে, হিল শেডিং। 3 নম্বরে আছে গিয়ে ট্রেকোগ্রাফিক মেথড, এগুলো আমি সব আলোচনা করে দিচ্ছি পরে, আগে লিখে নাও। টেকোগ্রাফিক মেথড। এন্ড লাস্ট আছে কি 4 নম্বর আছে মরফোলজিক্যাল মেথড।
তাহলে এই চারটি হচ্ছে কোয়ালিটেটিভ বা পরিমাণগত বা পিক্টোরিয়াল যে ক্লাসিফিকেশন বা মেথডস আছে সেই মেথডস এর অন্তর্গত। এখন কোয়ান্টিটেটিভের কি আছে? কোয়ান্টিটেটিভের আছে স্পট হাইট, তোমরা এটা নিশ্চয়ই জানো স্পট হাইট, স্পট হাইট। 2 নাম্বার আছে বেঞ্চমার্ক, এগুলো তোমরা করেছো বেঞ্চমার্ক। তারপর আছে ট্রিগোনোমেট্রি বা ট্রায়াঙ্গুলেশন, যেটা সার্ভে আমরা করি সেটা ট্রিগোনোমেট্রিক। তারপরে আছে 4 নম্বরে ফর্ম লাইন, এন্ড লাস্ট আছে কন্টুর। কন্টুর কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমেই করা হয়, এটা ভেবো না যে কন্টুর আমরা লাইন টেনে দিলাম। লাইনটা কিসের বেসিসে আমরা টানি? লাইনটা আমরা টানি হচ্ছে কি তোমার ক্যালকুলেশনের ভিত্তিতে, ঠিক আছে, কন্টুর গুলো। এখন কম্পোজিট মেথড গুলোকেও আবার তোমার 4টে ভাগে ভাগ করা আছে। কি কি ভাগে ভাগ করা আছে? এখানে আমরা কন্টুরের সাথে হচার্সও অ্যাড করতে পারি, তাহলে আমি লিখি কন্টুর, কন্টুর লিখলাম প্লাস তার সাথে দিয়ে দেবে হচার্স বা হ্যাচিউডস, যেটা বলবে, উচ্চারণটা আলাদা ব্যাপার, লিখলেই হচ্ছে। তারপর হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে কি তোমার এই কন্টুর আবার অ্যাড করা যেতে পারে। কন্টুরের সাথে আবার কি আমরা করতে পারি? স্পট হাইট দিতে পারি, কন্টুর প্লাস স্পট হাইট। 3 নাম্বারে আমরা কি দিতে পারি? 3 নাম্বারে এই কন্টুরের সাথে আমরা হিল সেটিং দিতে পারি, কন্টুরের সাথে কি দিতে পারি? হিল সেটিং দিতে পারি। 4 নাম্বারে কি করতে পারি না, কন্টুরের সাথে লেয়ার আমাদের থিনিং করা যায়, কন্টুরের সাথে বিভিন্ন লেয়ার অ্যাড করা যায়, লেয়ার থিনিং। এত কিছু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এগুলোর থেকে বেসিক কোশ্চেন, এগুলো আমরা এগুলোর ভেতরে আমরা যাব না, ঠিক আছে। এগুলোর থেকে বেসিক কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে দেয় যে কোনটি এই আমাদের ভূমিরূপের যে তোমার হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টের পদ্ধতি নয়, এরকম কোশ্চেন দিয়ে দেয়, বা কোনটি ভূমিরূপের তোমার হচ্ছে গিয়ে ভূমিরূপকে দেখানোর একটি অন্যতম পদ্ধতি, ঠিক আছে, বা হচার্স কি, এরকম দিয়ে দেয়। হচার্স কি দিয়ে দেয়, হিল শেডিং কি দিয়ে দেয়, ডেফিনেশন গুলো দিয়ে বলে দেয় এটা কি, হচার্স কি বলে দেয়, হিল শেডিং কি, হ্যাঁ, ট্র্যাকোগ্রাফিক কোনটা, কোন মেথডটাকে আমরা ট্র্যাকোগ্রাফিক বলি, কোন মেথডটা হচ্ছে মরফোলজিক্যাল। তো ওখানে বিশেষভাবে ইম্পর্টেন্স হচ্ছে এখানের এই প্রথমের দুটো, হচার্স হচ্ছে কি আর হিল শেডিং, আর এখানের হচ্ছে কি তোমার এই কন্টুর। এগুলোর থেকে কোশ্চেন কিন্তু ভেতর থেকে আসে, সব থেকে বেশি কোশ্চেন আসে এই ভেতর থেকে, কন্টুর থেকে। বিভিন্ন ধরনের কন্টুরের আকৃতি দেখে আমাদেরকে বুঝতে হবে যে সেখানে ল্যান্ডস্কেপটা বা সেখানে ভূমিরূপটা কি রকম আছে, সেগুলো আমি আলোচনা করে দেবো, দেখো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আসবো কোয়ালিটেটিভ যে মেথড গুলো আছে, বা পিক্টোরিয়াল যে মেথড। পিক্টোরিয়াল মানে পিকচার থেকে পিক্টোরিয়াল এসছে, যেখানে আমরা চিত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখাবো। তাহলে প্রথমেই আমরা আসবো যে হচ্ছে কি তোমার হচার্স বা হচিউডস যেটা আছে, এই যে হচিউডসে আসবো, এর কিছু ক্যারেক্টারিস্টিক এবং এর কিছু বৈশিষ্ট্য। তার আগে তোমাদেরকে আমি একটা ছবি দেখাবো, যেটা হচার্স এর ছবি আর কি। হচার্স দেখতে কি রকম হয়, এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে চিত্রে ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হচার্স, ঠিক আছে। এইগুলো অনেক কাল আগে বা প্রাচীন কালে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হতো। কোনো একটি স্থানের ভূমির ঢাল, কোনো একটি স্থানের ভূমির ঢাল এবং হচ্ছে গিয়ে সেখানকার ভূমিরূপ দেখানোর জন্য। যেখানে এখানে যেখানে লাইনগুলো খুব ঘন থাকতো, সেখানে ঢাল কিন্তু খুব ঘন আছে। এই যে দেখো এখানে, এখানে হচ্ছে ঘন ঘন আছে, সেই জন্য হচ্ছে কি এখানে ঢালটা বেশি। যেখানে যেখানে দূরে দূরে থাকবে, এখানে দেখো স্পেস আছে না ফাঁকা, এখানে স্পেস আছে, এখানে স্পেস আছে, ঠিক আছে। এগুলো কি, তার মানে এখানে ঢাল কম, এখানে ঢাল বেশি। যে মাঝখানে দেখো এখানে এরকম করা আছে এদিকে, তার মানে হচ্ছে এটা একটা পাহাড়, বা হচ্ছে কি আমরা বলতে পারি যেখানে রিজ আছে এবং রিজের চারিদিকে ঢাল বেশি আছে। সেই জন্য কি আছে, যেখানে ঢাল বেশি থাকবে সেখানে যে হচার্স লাইনগুলো এইভাবে কিন্তু টানা হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু টানা হবে। এটা একটা পুরাতন পদ্ধতি, প্রায় ধরো 18 সেঞ্চুরিতে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হতো, ঠিক আছে। এগুলোকে বলা হয় হচার্স। তাহলে হচার্সে আমার কি করা হচ্ছে, হচার্সে কোনো একটি স্থানের স্টিফনেস অফ স্লোপ, স্টিফনেস অফ স্লোপ মানে হচ্ছে কি কোনো একটি স্থানের ভূমির ঢাল, বিশেষ করে ভূমির ঢাল কিরকম কি আছে সেটা দেখানো হচ্ছে। তাহলে হচিউডস এর আমরা কিছু কিছু বৈশিষ্ট্য আমরা লিখে নেব, আমার সাথে সাথে তোমরা লিখতে থাকবে। তাহলে হচিউডস এর প্রথম আমরা লিখতে থাকি, প্রথম বৈশিষ্ট্য যে এটি 1799 সালে, 1799 সালে জর্জ লেমেন, জর্জ লেমেন এই পদ্ধতি আবিষ্কার করেন।
আবিষ্কার করেন। 2 নম্বরে আমরা কি বলতে পারি যে এখানে এই যে মানচিত্র বা এই যে ম্যাপে, এই ম্যাপে আমরা কি দেখাচ্ছি, এই নেসে আপনারা দেখাচ্ছি যে ঢালটা দেখাচ্ছি, ঢালটা কত বেশি আছে, ঠিক আছে, স্টিফনেস অফ স্লোপ, বা সেখানে জেন্টেল স্লোপ আছে, বা সেখানে হচ্ছে গিয়ে খাড়া ঢাল আছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখাচ্ছি। তাহলে আমরা কি দেখাচ্ছি এখানে, আমরা এখানে হচার্স যে আছে সেখানে হচ্ছে কি আমরা ঢাল দেখাচ্ছি, কি ভূমিরূপের আমরা ঢাল দেখাই, স্লোপ দেখাই। যেখানে এই রেখাগুলো কাছাকাছি থাকবে সেখানে হচ্ছে কি ঘন ঢাল, যেখানে দূরে দূরে থাকবে সেখানে হচ্ছে কি তোমার হালকা ঢাল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যদি ঘন ঢাল থাকে সেখানে পার্বত্য ভূমি বা হচ্ছে কি তোমার পাহাড়ি অঞ্চলকে নির্দেশ করে। তারপরে যদি বলি যে হচ্ছে কি যেখানে এই রেখাগুলো দূরে দূরে থাকবে সেটা হচ্ছে প্লেন এরিয়া বা রিভার ভ্যালি বেসিনকেও কিন্তু ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে গিয়ে বা এই তিনটে চারটে আমি বললাম এগুলো হচ্ছে হচার্সের কিন্তু মেন বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচার্স গেল। এখান থেকে ডেফিনেশন থেকে তোমাদের কোশ্চেন আসবে, কেউ জিজ্ঞাসা করতেই পারে যে হচার্স যে পদ্ধতি, যে মেথডটা কে প্রথম আবিষ্কার করেন, বলবে যে স্যার জর্জ লেমেন এই পদ্ধতি কিন্তু প্রথম আবিষ্কার করেন। এরপরে আছে হিল শেডিং, 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে আছে হিল শেডিং। হিল শেডিং মানে কি, হিল শেডিং এর ব্যাপারটা তোমরা আরো ভালো করে বুঝবে যদি মোবাইলে তোমরা ওই স্যাটেলাইট ইমেজে যেগুলো ম্যাপ আছে দেখবে, মোবাইলের যে ম্যাপে ধরো স্যাটেলাইট ইমেজে তুমি ওটাকে দিলে, আগে স্যাটেলাইট ইমেজে দিলে প্রথমে কি, প্রথমে ট্রাফিক আসে, আমি মোবাইলের কথা বলছি। মোবাইলে কি হয়, নর্মালি মোবাইলে আমরা যখন কোনো কোথাও কোনো জায়গা দেখি ম্যাপ খুলি তখন কি হয়, তখন অটোমেটিক্যালি তোমার ইয়ের ম্যাপটা আসে, ট্রাফিক ম্যাপটা আসে। তারপরে তোমাকে ওটা স্যাটেলাইট ইমেজে কনভার্ট করতে হয়। তার মানে আমাদের ঘর দেখাবে, কোথায় গাছ আছে, কোথায় পুকুর আছে, খানাখন্দ আছে, সেগুলো সব দেখাবে, কোথায় পাহাড় আছে। ওই স্যাটেলাইট ইমেজটা দেওয়ার পর ধরো তুমি জুম করছো, কোনো পাহাড়ি অঞ্চলে জুম করছো, ঠিক আছে, জুম করলে তুমি যে যে ভিউটা পাবে, যেরকম ভাবে দেখতে পাচ্ছ, মানে বার্ডস আই ভিউ হিসেবে তুমি যেভাবে দেখছো সেটাকেই বলা হয় হিল শেডিং। ঠিক আছে, সেটাকে বলা হয় হিল শেডিং, সেই মেথডটাই হচ্ছে হিল শেডিং। তার মানে আমি যদি ওপর থেকে দেখি, ওপর থেকে দেখার ফলে ভূমিরূপ গুলোকে এক ধরনের দেখতে লাগে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় হিল শেডিং। বইয়ে দেখা, এখানে ছবি আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি হিল শেডিং এর। এই যে এখানে দেখো ছবিটা, এই যে দেখো এখানে যে পাহাড় আছে, এই যে পাহাড় আছে, দুটো দুরকম আছে, দুটো মেথড আছে হিল শেডিং এর। এখানে দেখো উপর থেকে দেখছো পাহাড়গুলো এইভাবে দেখাচ্ছে, এখানে রিভার ভ্যালি আছে, এদিকে পাহাড়গুলো উপর থেকে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হিল শেডিং যে মেথড, সেই হিল শেডিং মেথড। ঠিক আছে, সেটা হিল শেডিং মেথড আমি পরে বলে দেবো। ঠিক আছে, হিল শেডিং। তাহলে হিল শেডিং মেথডে আমরা কিভাবে দেখাচ্ছি, এই হিল শেডিং যে মেথডটা, সেই মেথডটা হচ্ছে গিয়ে এই মেথডে কি বলাচ্ছে না, এখানে লাইট ইফেক্ট ব্যবহার করে। আমরা উপর থেকে দেখছি, তার মানে বার্ডস আই ভিউ নিয়ে দেখছি, কিন্তু এখানে আমরা কি বলবো, এখানে লাইট ইফেক্টের মাধ্যমে, এখানে লাইট ইফেক্টের মাধ্যমে ভূমিরূপের বৈচিত্র্যকে দেখানো হয়। ঠিক আছে, ভূমিরূপের বৈচিত্র্যকে দেখানো হয়। এখন হিল শেডিং এর দুটো পদ্ধতি আছে, কি, একটা হচ্ছে উলম্ব পদ্ধতি, দুটো পদ্ধতি, একটি হচ্ছে উলম্ব পদ্ধতি আর একটি হচ্ছে তির্যক পদ্ধতি। উলম্ব পদ্ধতি কোনটা, উলম্ব পদ্ধতি হচ্ছে ধরো এই ধরো এখানে পাহাড় আছে, তুমি এখান থেকে এইভাবে দেখছো, উপর থেকে যদি দেখো, উপর থেকে ডাইরেক্টলি দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো, ঠিক আছে, এই ধরো এখানে ল্যান্ডস্কেপ আছে, তুমি যদি এখানে উপর থেকে ডাইরেক্টলি এখান দিয়ে দেখো, তাহলে যে মেথডটার সাহায্যে তুমি ছবিটা বানাবে সেই মেথডটাকে বলা হয় উলম্ব মেথড। আর তির্যক কি, যখন তুমি কোনো অ্যাঙ্গেল থেকে কোনো জায়গাকে দেখবে এবং দেখার পর যে ইমেজটা তুমি বানাবে, যে ইমেজটা তুমি তৈরি করবে, সেটা হচ্ছে অবলিক বা তির্যক মেথড। তার মানে আমরা বলতে পারি যদি আলো এখানে উলম্ব ভাবে পড়ে, আলো যদি উলম্ব ভাবে পড়ে, মানে ভার্টিক্যালি পড়ে উপর থেকে, লম্বালম্বি উলম্ব ভাবে বা পারপেন্ডিকুলারি পড়ে, উলম্ব ভাবে পড়ে, তখন যে মানচিত্রটা তৈরি হবে সেটা হচ্ছে কি তোমার উলম্ব পদ্ধতিতে তৈরি মানচিত্র। আর তির্যক কি, এখানে আলো কোন অ্যাঙ্গেলে পড়ছে, ছায়া তৈরি করে, বিভিন্ন ছায়ার সৃষ্টি হয়েছে। তাহলে তির্যক হচ্ছে আলো যদি কোনো অ্যাঙ্গেলে পড়ে, আমরা আলোর পার্সপেক্টিভে দেখবো, এখানে আলো যদি তির্যক ভাবে পড়ে বা অ্যাঙ্গেল বা কোণ করে পড়ে,
তখন সেটা হয় তির্যক পদ্ধতি। তাহলে আমরা হিল শেডিং এর দুটো মেথড পেলাম, একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে তির্যক। এখন আমরা পরেরটায় চলে যাব, সেটা হচ্ছে ট্রেকোগ্রাফিক মেথড। ঠিক আছে, পরের এই যে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ট্রেকোগ্রাফিক মেথড। ট্রেকোগ্রাফিক মেথড, তাহলে ট্রেকোগ্রাফিক মেথডে কি এখানেও হচ্ছে কি গুণগত মান হচ্ছে কি ছবির মাধ্যমে দেখানো হবে, এখানেও তো ছবির মাধ্যমে দেখানো হচ্ছে কি উপর থেকে। সাপোজ কোনো জায়গার উপরে উঠে তুমি যখন ছবিটা অঙ্কন করবে বা ড্র করবে তখন সেটা হয়ে যাবে হিল শেডিং মেথড। ঠিক আছে, আবার ওই ডট 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 এইভাবে 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 যদি লাইনে দেখাও তখন সেটা হবে যে হচিউর্স, তখন সেটা হবে যে হচিউর্স। আমরা দেখাই না যখন টেনে আমরা করি, টেনে আমরা যখন ম্যাপের 10ম শ্রেণীর যখন আমরা মানচিত্র করি তখন যদি বলে কোনো রিজকে দেখাও, রিজকে আমরা কিভাবে দেখাই, এইভাবে দেখাই রিজকে, এইভাবে দেখাই না রিজকে। তার মানে এটা কি, এটাকে আমরা কি করি, এটা হিল সেটিং না, এটা হচিউর্স করছি। ঠিক আছে, যে পাহাড়ি অঞ্চলে এরকম ঢাল আছে এই অঞ্চল বরাবর দেখাচ্ছি। ঠিক আছে, এবার আছে ট্রেকোগ্রাফিক। ট্রেকোগ্রাফিকটা কি, ট্রেকোগ্রাফিক মেথডটা কি, এখানেও হচ্ছে কি ছবির মাধ্যমে প্রেজেন্ট করা। এখানে কি রকম ছবির মাধ্যমে প্রেজেন্ট করা হয়, ধরো এখানে আমার ইন্ডেক্স আছে, আমি তোমাকে বোঝাচ্ছি যে এখানে ধরো যদি এই তির্যক খুব থাকে, মানে খুব যদি খাড়া ঢাল থাকে তখন পাহাড়গুলোকে, ঠিক আছে, মানচিত্রে খুব এইভাবে ত্রিকোণ আকারে দেখানো হয়। ঠিক আছে, যদি কম ঢাল থাকে সেক্ষেত্রে কিভাবে, এইভাবে দেখানো হবে, এইভাবে দেখানো হবে। যদি তার থেকে আরো কম ঢাল থাকে কিভাবে দেখানো হবে, এইভাবে দেখানো হবে, এইভাবে দেখানো হবে। তার মানে হচ্ছে ট্রেকোগ্রাফিক যে মেথডটা আর কিছুই না, সেই মেথডটা হচ্ছে কি সেখানে ইন্ডেক্স বের করা হয়। কিভাবে ইন্ডেক্স বের করা হবে, ধরো বললো যে 500 মিটারের উঁচু, 500 মিটারের একটা নিচু ভূমি হবে এবং 500 থেকে 1000 একটা হবে, 1000 একটা হবে, আর একটা 1000 মিটারের ওপর হবে। তাহলে এখানে বলো, এখানে আমরা ট্রেকোগ্রাফিক মেথডে কিভাবে দেখাতে পারি, তাহলে 500 মিটারের যেটা থাকবে সেটা হচ্ছে কি ঢালটা কম থাকবে, 500 মিটারের নিচে যেটা থাকবে তখন সেটা আমরা এইভাবে দেখাবো, 500 মিটারের নিচে সেটা ঢাল কম থাকে এভাবে দেখাবো। 500 থেকে 1000 যদি আমাকে দেখাতে বলে তখন আমি কিভাবে দেখাবো, 500 থেকে 1000 যদি আমাকে দেখাতে বলে সে জায়গায় তোমাকে দেখাতে হবে এইভাবে, 500 থেকে 1000 দেখাতে একটু ঢালটা বাড়াতে হবে, তাহলে সুতরাং এইরকম করবে, 500 থেকে 1000 এরকম করবে, এরকম করবে। এটা হচ্ছে ট্রেকোগ্রাফিক মেথড। আবার যদি 1000 মিটার যদি বলে তখন কি হবে, 1000 মিটার মানে আমি সব থেকে বেশি দেখাচ্ছি ওই অঞ্চলটা, সুতরাং আমাকে এরকম ছোট ছোট স্মল এরকম পাহাড়ের মতো ছবি করতে হবে। আমরা করি না, যখন আমরা ড্রয়িং করি তখন থেকে এই ধরনের ছবি করি। এইটা হচ্ছে কি তোমার ট্রেকোগ্রাফিক। সুতরাং এটাকে বলা হয় ট্রেকোগ্রাফিক মেথড। ঠিক আছে, এখানে এই ট্রেকোগ্রাফিক মেথডে ক্যালকুলেশন করার জন্য, ক্যালকুলেশন করা না, নর্মালি যে মানটা নেওয়া হয়, যে মানগুলো নিচ্ছি এগুলো তো ক্যালকুলেশন করে না হচ্ছে না। এই মানগুলো কি, এগুলো হচ্ছে কোনো একটা স্থানের যে রিলেটিভ রিলিফ, মানে হচ্ছে আপেক্ষিক উচ্চতা, মানে আমরা গড় বের করি কোনো একটা স্থানের ম্যাক্সিমাম উচ্চতা। ধরো একটা স্থান আছে, এই স্থানের গড় উচ্চতা আমরা বের করলাম, দিয়ে বের করে দেখলাম যে এই স্থানটার উচ্চতা হচ্ছে 500 মিটার, সুতরাং এই অঞ্চলটাকে আমরা এইভাবে 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 ইন্ডিকেট করে দিতে পারি এইভাবে। সুতরাং আমরা এখানে কি নিচ্ছি ক্যালকুলেশনের জন্য, ক্যালকুলেশনটা এখানে আমি টার্মটা ইউজ করছি এই কারণে, কারণ আমাকে একটা ইন্ডেক্স করতে হয়, সেই ইন্ডেক্সের ভিত্তিতে আমাকে এই মানচিত্রটা প্রস্তুত করতে হয়। ক্যালকুলেশনটা আমি করছি না, এখানে কি, এখানে রিলেটিভ রিলিফ নিচ্ছি, আর হচ্ছে কি এভারেজ স্লোপ, কি এভারেজ স্লোপ নিচ্ছি। তাহলে এখানে দুটো জিনিস আমরা ট্রেকোগ্রাফিকে নিচ্ছি, ট্রেকোগ্রাফি আমরা নিচ্ছি রিলেটিভ রিলিফ কোনো একটি স্থানের, আরেকটি হচ্ছে গিয়ে এভারেজ স্লোপ কোনো একটি স্থানের যে গড় ঢাল সেটা আমরা সেই জায়গার আর হচ্ছে গিয়ে বিভিন্ন ডাটা থেকে আমরা কিন্তু পেয়ে যাব। এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের কোনো কিছু কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, এরপরে আছে গিয়ে মরফোলজিক্যাল মেথড। মরফোলজিক্যাল মেথডটা কি, মরফোলজিক্যাল মেথড আমি এখানেই করে দিচ্ছি। দেখো মরফোলজিক্যাল মেথডে সেরকম ভাবে কিছু নেই। মরফোলজিক্যাল মেথডে কি হয়, এখানেও হচ্ছে কি তোমার বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, বিভিন্ন চিহ্নের মাধ্যমে দেখানো হয়। যেমন ধরো গাছ, কোন একটা জায়গাতে আমি গাছ দেখাবো, ভেজিটেশন কভার দেখাবো, ওখানে আমি কি করলাম মরফোলজিক্যাল মেথডে এখানে আমি গাছের ছবি এইভাবে 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 করে দিলাম। ঠিক আছে, কোন একটা জায়গাতে খনিজ সম্পদ পাওয়া যায়, ধরো লোহা পাওয়া যায়, এখানে লোহা পাওয়া যায়, এখানে আমি কেমন ভাবে দেখাতে পারি, এইভাবে লোহা দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি। বা কোন একটি স্থানে কপার পাওয়া যাচ্ছে, এই স্থানটিতে কপার পাওয়া যায়, কপার গুলো আমি এইভাবে 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 এবার দেখাচ্ছি। তাহলে যখন এইভাবে দেখাচ্ছি তখন সেটা হচ্ছে মরফোলজিক্যাল মেথড, এই মেথডটাকে বলা হচ্ছে মরফোলজিক্যাল মেথড। এই মেথড, এই মরফোলজিক্যাল মেথড যে মেথডটি আছে, এই মেথডের আবিষ্কর্তা হলেন, এটা 1921 সালে লোব্যাক, কি নামটা বললাম, লোব্যাক, LOBAC, লোব্যাক এটি প্রথম
ডেভেলপড করেন, এবং পরবর্তীতে 1921-এর পরে লোবাক যে এটাকে ডেভেলপড করেন এই মেথডটাকে, এটা পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে ডেভেলপড করেন হচ্ছে আরউইন। কে? এটা আরউইন ডেভেলপড করেন। আরউইন এই মেথডকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন হচ্ছে আরউইন। তাহলে মনে রাখবে মরফোলজিক্যাল মেথডকে প্রথম ইনভেন্ট করেছিলেন লোবাক, ইনভেন্ট করেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে আরউইন এটাকে আরো বেশি ফার্দার ডেভেলপড করেছিলেন। ঠিক আছে, তো সুতরাং এই যে চারটে গেল পিক্টোরিয়াল মেথডস বা কোয়ালিটেটিভ মেথডস। ঠিক আছে, এইবারে আসবো আমরা কোয়ান্টিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ মেথডে কি কি আছে না, কোয়ান্টিটেটিভ মেথডের প্রথমেই আমাদের আছে, কোয়ান্টিটেটিভ মেথডের প্রথমে আছে আমাদের স্পট হাইট, তাই তো? স্পট হাইট। স্পট হাইট কি? ধরো এরকম আমি দেখাচ্ছি, এখানে এরকম একটা ম্যাপ আছে, এগুলো নর্মালি টোপো ম্যাপে সব থেকে বেশি থাকে। স্পট হাইটে এরকম ধরে এখানে লেখা আছে 1000, এখানে লেখা আছে 500, এখানে লেখা আছে 300, এখানে লেখা আছে 1200, ঠিক আছে, এখানে লেখা আছে 600। এই যে ম্যাপে যখন প্রতিটা স্থানের উচ্চতা, হাইট মানে গড় উচ্চতা ম্যাপে যখন তোমার ইন্ডিকেট করা থাকবে এইভাবে, তখন সেটাকে আমরা বলছি স্পট হাইট। মানে এই প্রত্যেকটি স্থান সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে সেইটাকে হচ্ছে কি যখন ম্যাপে আমি প্রেজেন্ট করি, ম্যাপে আমি দেখাই, তখন সেটা স্পট হাইট হয়। মনে রাখবে এখানে আরেকটা জিনিস, যে স্পট হাইট যে সেটা কিন্তু তুমি কোনো জায়গাতে পাবে না। ঠিক আছে, তুমি ওই জায়গাটাতে গেলে, ধরো এই জায়গাটাতে এখানে একটা করা আছে 600 মিটার, এখানে করা আছে, তুমি এই জায়গাটাতে গেলে 600 মিটারকে আইডেন্টিফাই করার চেষ্টা করলে যে কোথায় 600 মিটার দেখি কোথাও লেখা আছে কিনা, কিন্তু এখানে স্পট হাইটটা সেভাবে কিন্তু লেখা থাকবে না, লেখা থাকবে কোথায়? মানচিত্রেই থাকবে। তাহলে স্পট হাইট কি? স্পট হাইট হচ্ছে কি কোনো একটি স্থানের সমুদ্র থেকে উচ্চতা, যেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বার করি। ঠিক আছে, তখন সেটাকে আমরা স্পট হাইট বলি। পরেরটাতে আমরা চলে যাবো বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বেঞ্চমার্ক জিনিসটা কি? বেঞ্চমার্ক হচ্ছে কি সব থেকে বেশি একটা একুরেট, একটা সঠিক মাপ। ঠিক আছে, বেঞ্চমার্ক এরকম লেখা থাকবে, একটা এরকম ফুটকে দেওয়া থাকবে, বেঞ্চমার্ক বিএম লেখা থাকবে, দিয়ে অ্যারো দেওয়া থাকবে 1555 এরকম লেখা থাকবে। বা ধরো কোনো একটা স্থানে গেছো, এখানে দেখবে একটা এরকম ত্রিভুজের মতো করা আছে, বা কোনো একটা পিলার আছে, বা হচ্ছে কি কোনো ওয়াল আছে, সেখানে লেখা থাকবে বিএম হচ্ছে কি 1555। এই যে তার মানে ওই যে স্থানটার উচ্চতা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে 1555। এখন বেঞ্চমার্ক কেন? বেঞ্চমার্ক হচ্ছে কি এটাকে ধরেই তুমি কিন্তু সেই স্থানটার উচ্চতার আপেক্ষিকতা তুমি কিন্তু নির্ণয় করতে পারবে, স্থানটার কোথায় কত উঁচু হচ্ছে, কোথায় কত নিচু হচ্ছে। সুতরাং বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্ক হচ্ছে কি কোনো একটা স্থানের উচ্চতা, যেটা হচ্ছে কি সমুদ্র পৃষ্ঠ থেকে মিন উচ্চতা আর কি, গড় উচ্চতা, যেটা সমুদ্র পৃষ্ঠের যে হাইট আছে সেই হাইট থেকে ক্যালকুলেশন করা হয়েছে, এবং এটা একটা নির্ভুল পদ্ধতির মাধ্যমে করা হয়েছে। এবং এই বেঞ্চমার্ক কি? এবং এই বেঞ্চমার্ক হচ্ছে কি যেমন বিভিন্ন দেওয়ালের গায়ে, বা তো সেখানে কোনো পিলার আছে কি, যদি পিলারের গায়ে লেখা থাকবে, বা কোনো ছোট আকৃতির স্তম্ভ করে সেখানে কিন্তু বেঞ্চমার্ক লিখে দেওয়া থাকবে। এই পরবর্তী ক্ষেত্রে এই বেঞ্চমার্ক থেকে আমরা কি পাই? এই বেঞ্চমার্ক থেকেই আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এই যে ডাম্পি লেভেল সার্ভে যখন আমরা করি, তখন কি রিডিউস লেভেল নিই, তাই তো? বা বেঞ্চমার্ক নিয়ে আমাদের বলা থাকে আর এল এত, বিএম এত, বলা থাকে না? তার মানে আমরা ক্যালকুলেশন কোনটা থেকে করি? ক্যালকুলেশন আমরা করি বেঞ্চমার্কের থেকে। ঠিক আছে, এটা গেল বেঞ্চমার্ক। 3 নম্বরে একটি থাকে, সেটি হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিক স্টেশন। ট্রিগোনোমেট্রিক স্টেশনে কি হয়? এখানে তিনটে জায়গাকে চুজ করা হয়, তিনটে জায়গাকে চুজ করে এভাবে কানেক্ট করা হয় এবং সার্ভে করা হয়। ঠিক আছে, এ, বি এবং সি, এই তিনটি জায়গাকে ধরে আমরা সার্ভে করি। সার্ভে করার ফলে কি হয়? এইটাকে একটা জায়গা জুড়ে দেওয়া হয়, যোগ করে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি কি? সেটাকে বলি ট্রিগোনোমেট্রিক স্টেশন। এটা 3 নাম্বার পদ্ধতি। 4 নাম্বার এটাকে প্রেজেন্ট করা যায় যেখানটাতে মেজারমেন্ট করা হয়েছে। 4 নাম্বারে আছে ইয়ে ফর্ম লাইন। দেখো এটা পরীক্ষাতে আসে, ফর্ম লাইন কি? ফর্ম লাইন আর কিছুই না। আমরা কন্ট্রোল লাইন কিভাবে দেখাই? কন্ট্রোল লাইন আমরা নর্মালি এইভাবে দেখাই। ঠিক আছে, এই লাইনগুলোকে, ঠিক আছে, এই লাইনগুলোকেই মেন ডিফারেন্স বলতে হচ্ছে গিয়ে বেঞ্চমার্ক হচ্ছে গিয়ে সেই জায়গাটা, সেই অঞ্চলটার সঠিক একটা হাইট, কিন্তু স্পট হাইট হচ্ছে কি সেইভাবে সঠিক নয়। ঠিক আছে, বেঞ্চমার্কের প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেই কোনো একটা স্থানের জায়গা
কে ফিক্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে এই জায়গাটার হাইট এতই হবে এবং এটাকে ধরে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। কিন্তু স্পট হাইটে কি হয়, স্পট হাইটে আমরা ওই হাইটটাকে ধরে ক্যালকুলেশন করতে পারি না, যে যে ধরো এখানে আমি বললাম এখানে স্পট হাইট 500 আছে, এখানে 1000 আছে, এই দুটো স্থানকে ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি না, ঠিক আছে। এই মানটা কিন্তু নির্ভুল নয়, দুটোই গড় উচ্চতা, কিন্তু বেঞ্চমার্কের ক্ষেত্রে কি হয়েছে, বেঞ্চমার্কে একদম নিখুঁত ভাবে নির্ণয় করা হয়েছে। আবার কিছু কিছু জায়গাতে বেঞ্চমার্কে সেই স্থানটির সর্বোচ্চ উচ্চতা হিসেবেও কিন্তু গণ্য করা হয়েছে। কিন্তু আমি বলবো বেঞ্চমার্ক হচ্ছে কি একমাত্র নির্ভুল ভাবে পরিমাপ করা কোন একটি স্থানের, পার্টিকুলার কোন একটি স্থানের উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা, এবং যেটিকে ধরে, যে মানটিকে ধরে বাকি মানগুলির ক্যালকুলেশন কিন্তু করা হয়, ঠিক আছে। দুটোই হাইট কিন্তু। তাহলে আছে পরেরটাতে আমরা পড়ছিলাম যেটা হচ্ছে ফর্ম লাইন, দুটোই হচ্ছে ফর্ম লাইন। তারপরে আছে ফর্ম লাইন। ফর্ম লাইন হচ্ছে গিয়ে এই যে তোমার কন্টুর যে লাইনগুলো আছে, এই কন্টুর লাইনগুলোকে যখন আমরা ডট ডট হিসেবে দেখাবো সেটা তখন সেটা ফর্ম লাইন হবে, ঠিক আছে। এইভাবে যখন আমরা দেখাবো তখন সেটা ফর্ম লাইন হবে। এটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভাবে ইউজ করি। তাহলে যখন আমরা ডট 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 দিয়ে আমরা এইভাবে দেখাবো তখন সেটা হবে ফর্ম লাইন, ঠিক আছে। এটাকে বলা হয় দ্য অ্যাপ্রক্সিমেট ফ্র্যাগমেন্ট লাইনস ড্র বিটুইন কন্টুর লাইনস। এটা হচ্ছে গিয়ে দুটো কন্টুর লাইনসের মাঝখানে, কন্টুর লাইনসের ঠিক মাঝখানে এই জায়গাগুলোকে এইভাবে আঁকা হয়, তখন সেগুলোকে বলা হয় ফর্ম লাইন, ঠিক আছে। ফর্ম লাইন এভাবে কিন্তু আঁকা হয়। এরপরে আমরা আসবো মেন, যেটা হচ্ছে কন্টুর। এই যে কন্টুর দেখালাম, কন্টুর, কন্টুর কি মানে যেখানে যে সমস্ত জায়গার উচ্চতা সমান থাকে সেই সমস্ত জায়গাগুলোর উচ্চতা যখন আমরা কোনো একটি কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করি তখন সেটাকে আমরা কন্টুর বলি। এবারে কোশ্চেন কিন্তু এই জায়গাটার থেকে সব থেকে বেশি আসে, যদি কোশ্চেন টাফ হয়, কঠিন হয়, বলে দেবে যে কন্টুর রেখার বৈশিষ্ট্য দিয়ে বলে দেবে যে এখানে কি ধরনের ভূমিরূপ হতে পারে, ছবি দেবে না কিন্তু এখানে কি ধরনের ভূমিরূপ হতে পারে। তাহলে আমরা পড়বো ভালো করে যে কন্টুর, ঠিক আছে, বা বাংলাতে বলা হয় সমোন্নতি রেখা, এটাকে বলা হয় সমোন্নতি রেখা। কন্টুরের বাংলা মানে হচ্ছে সমোন্নতি রেখা। তার মানে হচ্ছে কি কোনো একটা স্থানের উচ্চতাগুলোকে, গড় উচ্চতাগুলোকে যখন আমরা কাল্পনিক রেখা দ্বারা, কাল্পনিক তো আমরা তো রেখা টানতে পারি না, কাল্পনিক রেখা দ্বারা যোগ করি তখন সেটাকে আমরা কন্টুর লাইন বা সমোন্নতি রেখা বলি, ঠিক আছে। এবার কন্টুর লাইন ক্যালকুলেশন করার বিভিন্ন মেথড আছে, সেগুলো আমরা যাচ্ছি না, সেগুলো প্র্যাকটিক্যালের ব্যাপার আছে, সেগুলোতে যাব না এখন। আমরা এখানে যে মেন ব্যাপারগুলো সেগুলো আসবে, যে বিভিন্ন কন্টুর লাইনস যে বিভিন্ন শেপ হয়, সেই শেপ গুলোর ভিত্তিতে কি ধরনের মানচিত্র হয় সেগুলো আমরা যাব। প্রত্যেকটা আমার 10টা 12টা এরকম আছে, মেন গুলো আলোচনা করবো যেগুলোতে কোশ্চেন আসে, ঠিক আছে। প্রথমেই আসবে, দেখো প্রথমেই আসবে যেটা কনিক্যাল হিল। কনিক্যাল হিল তোমাদের এটা অনেকেই জানো যে কনিক্যাল হিল, যদি কনিক্যাল হিল মানে কি, প্রেজেন্টটা হবে ঠিক এরকম, এরকম ঠিক হবে এরকম। সুতরাং এরকম হিল হতে গেলে কি করতে হবে, এরকম হিল হতে গেলে আমার কন্টুর লাইন যেগুলো থাকবে সেগুলো কি থাকবে, সেগুলো এইভাবে 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 গোলাকার থাকবে এবং আস্তে 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 তোমার এদিকে বাড়তে থাকবে, ঠিক আছে। হাইটটা আস্তে 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 কমতে থাকবে, ভেতরে বেশি থাকবে এবং আস্তে আস্তে কমতে থাকবে। এখন এটা নিয়ে কোনো সমস্যা নেই কনিক্যাল হিল নিয়ে। সমস্যাটা কোথায়, সমস্যাটা আসবে যদি দেয় ইউনিফর্ম স্লোপের ক্ষেত্রে, যদি দেয় আনডুয়েলেটিং স্লোপের ক্ষেত্রে, যদি দেয় ধাপযুক্ত ঢালের ক্ষেত্রে, তখন কিন্তু সমস্যা আসবে। যদি দেয় উত্তল ঢালের ক্ষেত্রে, অবতল ঢালের ক্ষেত্রে যদি কোশ্চেন আসে এগুলোর থেকে, এই প্রথমে 4-5টা থেকেই কোশ্চেন আসে, উত্তল ঢাল, অবতল ঢাল, এসকার্পমেন্ট এবং ক্লিপ থেকে কোশ্চেন আসে, যে এগুলোর বৈশিষ্ট্য কিরকম হবে। দেখো এখানে আমি একটা একটা ছবি এঁকে দেখাচ্ছি কিরকম হবে। তাহলে দাঁড়াও ঠিকঠাক ফোকাস হয়েছে কিনা আবার দেখে নিই। তাহলে কন্টুর লাইনের আমরা প্রথমেই যাব হচ্ছে গিয়ে ইউনিফর্ম স্লোপ, ঠিক আছে। ইউনিফর্ম স্লোপ মানে হচ্ছে যে স্লোপটা স্মুথলি আস্তে 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 নিচের দিকে নেমে গেছে সেটাকে আমরা ইউনিফর্ম স্লোপ বলি। তাহলে কন্টুর লাইনের প্রথমেই হবে ইউনিফর্ম স্লোপ, ইউনিফর্ম স্লোপ। এখানে কি হবে আগে লিখে নাও, তারপর আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি। তাহলে ইউনিফর্ম স্লোপের ক্ষেত্রে কি হবে, লিখবে এখানে কন্টুর বা সমোন্নতি রেখাগুলি একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। তাহলে সমোন্নতি রেখাগুলো কি, সমোন্নতি রেখাগুলো একটি নির্দিষ্ট দূরত্ব থাকবে। দেখো এটা ছবিতে করলে বোঝা যাবে, নির্দিষ্ট দূরত্ব থাকবে। কিভাবে হচ্ছে দেখো, নির্দিষ্ট দূরত্বে মানে একটা সার্টেন একটা ইয়ে গ্যাপে গ্যাপে থাকবে, দূরত্বে থাকবে থাকবে ঠিক আছে। এখন এই রেখাগুলো যদি কাছাকাছি হয় তাহলে ঢাল বেশি হবে এবং রেখাগুলো যদি দূরে দূরে থাকে তখন কিন্তু ঢাল
কম হবে। এখন যদি আমি এটাকে চিত্রের মাধ্যমে দেখাই, ক্রস সেকশনের মাধ্যমে, তোমরা নিশ্চয়ই এগুলো করেছো, ঠিক আছে? এখানে কি হবে, ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, একটা ছবিতেই দুটো দেখানোর চেষ্টা করছি। কি বলেছে, এখানে সমোন্নতি রেখাগুলো নির্দিষ্ট দূরত্বে থাকবে। তাহলে আমি যদি এটা আমি ক্রস সেকশন লাইন এবি করে নিয়েছি, ঠিক আছে? এখানে যদি আমি টানি, ঠিক আছে, ক্রস সেকশনের যে সমোন্নতি রেখাগুলো সেগুলো একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে, মনে হবে সমান দূরত্বে এরকম ভাবে আছে, হয়েছে? তাহলে কি, এটা আমি দিলাম 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার হাইট উপর দিকে বাড়ছে। তাহলে এটার যদি আমি ক্রস সেকশন করি তাহলে কি হবে, এটিকে 1 2 3 4 5, ঠিক আছে? ক্রস সেকশন, এটা আমার ক্রস সেকশন লাইন এবি, ক্রস সেকশন লাইন। এক্ষেত্রে তাহলে ক্রস সেকশন কি করলে কি হবে, এখানে ইন্টারসেক্ট করেছে আমরা 5, এদিকে 1 2 3 4 5, এখানে চাললাম 5, এখানে এখানে হলো 4, এখানে হলো 3, এখানে হলো 2, এখানে হলো 1। তাহলে দেখো স্লোপটা কেমন ভাবে নামছে, স্লোপটা আস্তে 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 ধীরে 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 নামছে, ঠিক আছে? এই স্লোপটাকে বলা হয় ইউনিফর্ম স্লোপ। তার মানে স্লোপটা খুব সুন্দরভাবে নিচের দিকে ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে? তাহলে প্রথম বৈশিষ্ট্য লিখবে ইউনিফর্ম স্লোপের ক্ষেত্রে যে সমোন্নতি রেখাগুলি একটি নির্দিষ্ট, তার মানে এই যে গ্যাপ গুলো থাকবে, এই গ্যাপ গুলো একটি সার্টেন ডিস্টেন্সে থাকবে, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই গ্যাপ একই রকম হবে, ঠিক আছে? এটি হচ্ছে কি ইউনিফর্ম স্লোপের ক্ষেত্রে। পরীক্ষাতে কিন্তু এখান থেকেই কোশ্চেনটা দেয়, এখান থেকেই কোশ্চেন গুলো দেয়, যদি বলে দেবে সমোন্নতি রেখাগুলো যদি একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে তখন কোন ধরনের স্লোপ সৃষ্টি হতে পারে, তাহলে আমরা পেলাম ইউনিফর্ম। এবার আরেকটা জিনিস মনে রাখবে, যদি যদি রেখাগুলো কাছাকাছি চলে আসে, যদি কাছাকাছি মানে কাছাকাছি থাকবে কিন্তু দূরত্ব সেম থাকবে, দূরত্ব সেম থাকবে, দূরত্ব কি থাকবে, যদি কাছাকাছি থাকে তখন কি হবে, তখন স্লোপটা আরো বেশি হবে, ঢালটা বেশি হবে, কিন্তু সমোন্নতি ঢাল থাকবে। মানে একটা নতিতেই সমোন্নতি মানে কি, একটা নির্দিষ্ট নতিতেই নিচের দিকে নেমে গেছে, তখন সেটাকে আমরা ইউনিফর্ম স্লোপ বলতে পারি, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। তোমার হচ্ছে গিয়ে কনসেপ্ট। 2 নম্বরে আছে আনডুয়েলেটিং স্লোপ, মানে এবড়ো খেবড়ো স্লোপ, যেটাকে বলে আনডুয়েলেটিং। আনডুয়েলেটিং স্লোপ, এটা কি আনডুয়েলেটিং স্লোপটা কি না, এটা বাংলাতে লিখবে এবড়ো খেবড়ো, মানে কোনো ঢাল আছে কিন্তু ঢালটার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই, এবড়ো খেবড়ো। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি একটা দূরে থাকে একটা পরে থাকে, একটা একটা আগে আছে একটা পিছনে আছে, একটা আগে আছে একটা পিছনে আছে, বা দুটো আগে আছে দুটো পিছনে আছে, সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে লিখবে সমোন্নতিটা, আপনার ছবিতে আমি দেখাচ্ছি না, এটা এটা কি হবে, এক্ষেত্রে লিখবে যে সমোন্নতি রেখাগুলির মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই, কোনো সামঞ্জস্যতা নেই, কোনো সামঞ্জস্যতা নেই, হয়েছে? এটা আনডুয়েলেটিং স্লোপ বা এবড়ো খেবড়ো স্লোপ। এরপরে আসবো ধাপযুক্ত বা টেরেস স্লোপ বলা হয় এটাকে। এইখানে খুব সুন্দর ইন্টারেস্টিং বিষয়, ধাপযুক্ত ঢাল, মানে ধাপ থাকবে, যেরকম সিঁড়ির ধাপ থাকে সেরকম ধাপ থাকবে, ধাপযুক্ত ঢাল। এখানে সমোন্নতি যে রেখাগুলো সেগুলো কি থাকবে না, বলছে দুটো সমোন্নতি রেখা কাছাকাছি থাকবে। আচ্ছা, আমি যদি ছবিতে করি কিরকম হবে, এটা আগে ছবিতে দেখে নাও, সেম ছবি এইভাবে করব। কি বলেছে, কি বললাম, যে দুটো সমোন্নতি রেখা কাছাকাছি থাকবে, তাহলে আমি এই সমোন্নতি আর এই সমোন্নতি করলাম, আরেকটা সমোন্নতি এখানে করলাম আর এখানে করলাম, আরেকটা করলাম এখানে এবং এখানে, আরেকটা করলাম দূরে। তাহলে দেখো সমোন্নতি রেখাগুলো কিন্তু কাছাকাছি আছে, তার মানে দুটো সমোন্নতি রেখাগুলো কিন্তু কাছাকাছি থাকতে হবে, বা দুটো কন্টুর লাইন কাছাকাছি থাকবে। তাহলে আমরা যদি এটার ক্রস সেকশন করি, ক্রস সেকশন করলে কি হবে, আবার এবার দাও 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার, এদিকে হাইট বাড়ছে। ক্রস সেকশন করলে কি হবে, এটা এবি ক্রস সেকশন লাইন, এখানে আমরা তুলে নিলাম ক্রস সেকশন যেভাবে করি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 করে নিলাম। তাহলে সাথে আমি এখানে কোনো ধাপ থাকবে, দেখো ধাপ সৃষ্টি হবে, এখানে সাথে দিলাম একটা, আবার এখানে হচ্ছে 6 একটা দিলাম, এখানে একটা, 5-এ কোথায়, 5-এ এখানে একটা দিলাম, আবার 4-এ আমি এখানে একটা দিলাম, একটু নিচে হবে, ঠিক আছে? আবার এখানে 3 আছে, সুতরাং আমি 3-এ দিলাম এখানে, আবার এখানে 2 আছে, এখানে 2-এ দিলাম, এবং এখানে আমি লাস্ট 1-এ দিলাম। তাহলে এখান থেকে এই আসবে, আবার একটা ফল করবে, ফল করবে,
আবার এখানেই আসবে, আবার ফল করে এখানে আবার স্লোপটা কমবে, তাহলে আবার এইভাবে আসবে। তাহলে দেখো এখানে একটা ধাপ সৃষ্টি হচ্ছে, এখানে একটা ধাপ সৃষ্টি হচ্ছে, এখানে একটা ধাপ সৃষ্টি হচ্ছে, এবং এখানে একটা ধাপ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা ধাপ যুক্ত ঢালের ক্ষেত্রে কি বলবো, যে সমোন্নতি, দুটি সমোন্নতি রেখা কি বলতে পারি, দুটি সমোন্নতি রেখা যখন কাছাকাছি থাকবে, পরপর কনসিকুয়েন্সে থাকবে, কিন্তু এমনটা তো নয় যেখানে দুটি আর পরে কাছাকাছি চলে আসলো। সমোন্নতি, দুটি সমোন্নতি বা সমোন্নতি রেখা কি কাছাকাছি থাকবে। তোমাদের বিশেষ করে পড়ে কনভেক্স এবং কনকেভ স্লোপ থেকে কাছাকাছি থাকবে। হিলটিল গুলো দেবে না, হিলটিল গুলো খুব সহজ ব্যাপার, হিলটিল গুলো দেয়। এটা গেল ধাপ যুক্ত ঢালের ক্ষেত্রে। এরপরে আমরা আসবো উত্তল ঢাল বা কনভেক্স স্লোপ। ঠিক আছে, উত্তল ঢাল বা কনভেক্স স্লোপে কিভাবে হয় দেখো। তাহলে উত্তল ঢাল বা কনভেক্স স্লোপ, এখানে কি হবে দেখো, এখানে বলছে যে কন্ট্রোল লাইনগুলি উপরের দিকে, মানে হচ্ছে কি পাহাড়ের উপরের দিকে, মানে যেখানে হাইট বেশি আছে সেখানে কি, সেখানে হচ্ছে কি তোমার দূরে দূরে থাকবে, এবং যত নিচের দিকে আসবে তত সেগুলো কাছাকাছি থাকবে। তাহলে আমি একটা কন্ট্রোল লাইনটা করি, এই কনসেপ্টটাকে নিয়ে কন্ট্রোল লাইনটা করি, প্রথমে কন্ট্রোল লাইন করি, তারপরে ছবিটা করব। ঠিক আছে, কি বলেছে উত্তল ঢালে, কি বলেছে না, হাইট মানে যত উচ্চতার কাছাকাছি থাকবে তত কন্ট্রোল লাইনগুলো দূরে দূরে থাকবে, এবং উচ্চতা যত কমে আসবে কন্ট্রোল লাইনগুলো কাছাকাছি আসবে। কনভেক্স কি রকম হয়, কনভেক্স কনভেক্স এই রকম হয়, ঠিক তাই তো, মাঝখানটা বাল্জ থাকে, মাঝখানে একটা স্ফীত অংশ থাকে, মাঝখানে একটা স্ফীত অংশ থাকে। তাহলে আমরা যদি করি ছবিটি কিভাবে হবে, কি বলেছে যে যত হাইটের দিকে থাকবে, আমি ধরে নিচ্ছি যে এদিকে হাইট বেশি, কাছের গুলো হাইট বেশি এবং এই দিকের গুলো হাইট কম, তাহলে কি বলেছে যে এখানে এইগুলো দূরে দূরে থাকবে। তাহলে আমি দূরে দূরে করি, কন্ট্রোল লাইন দূরে দূরে করি, এটা দূরে দূরে করি, এটাও দূরে দূরে করলাম, এখানেও দূরে দূরে করলাম। এবং কি বলেছে যত তোমার নিচের দিকে যাবে, তার মানে হচ্ছে কি যত তুমি লোয়ার নিচের দিকে নামবে তত কন্ট্রোলের হাইট গুলো খুব দ্রুত কমতে থাকবে। তার মানে কন্ট্রোল লাইন গুলো এখানে কাছাকাছি থাকবে, এইভাবে কাছাকাছি থাকবে, এইভাবে কাছাকাছি থাকবে। এখন এটাকে যদি আমি প্রেজেন্ট করি, এটাকে যদি আমি খাতায় প্রেজেন্ট করি ক্রস সেকশন করে, কিরকম হবে, কিরকম হবে, আমি এটা দেখাচ্ছি হাইট গুলো এদিকে কমেছে এদিকে বেড়েছে, তাহলে আমি এইভাবে আর দেখাচ্ছি না, এইভাবে 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 এটা এইভাবে লাইন। তাহলে আমি যদি দেখাই, দেখো এখানে একটা আসবে, এটা হাইট, এখানে একটা হাইট আসবে, এখানে হাইট আসবে, ঠিক আছে, এখানে হাইট আসবে। এবার এইবারে কি হবে, এখানটা আস্তে আস্তে একবারে স্টিপলি গ্রেডিয়েন্টলি নেমে যাবে। এইবারে এটা যদি আমি জুড়ে দিই, এইখান থেকে জুড়ে দিই, তাহলে এই দেখো কি হচ্ছে, এটা এটা আর্কের মতো হচ্ছে, একটা ধনুকের মতো হচ্ছে জায়গাটা এইখানটা। তার মানে দেখো উত্তল ঢালের ক্ষেত্রে কি হবে, এই যে কন্ট্রোল লাইনগুলো যত উচ্চতা বাড়বে, যত হাইট বাড়বে তত দূরে দূরে থাকবে, এবং যত লোয়ার এরিয়ার দিকে যাবে তত এগুলো কাছাকাছি থাকবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কি হবে না, উচ্চতা এখানে লিখে হচ্ছে কন্ট্রোল লাইনগুলি উপরের দিকে, মানে পাহাড়ের উপরের দিকে কি দূরে থাকবে, এবং কি হবে, এবং পাদদেশ বরাবর, পাহাড়ের যে পাদদেশ বা ওই যে তোমার হচ্ছে কি ল্যান্ডস্কেপটা আছে, ওই ল্যান্ডস্কেপটার নিচের দিকে এবং ওই ভূমিরূপের অফ করো তো। যদি কারো মাইক অন আছে তারা কিন্তু অফ করে দাও, ঠিক আছে, পায়েল তুমি মাইকটা অফ করে দাও। তুমি যদি কিছু বলতে চাও ইনবক্স করো, মেসেজে করো, বা ক্লাস শেষে বলবে। তোমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তুমি মাইকটা অফ করে দাও। স্যার ওটা তাহলে দেখো অন কি থেকে বললাম, অন আছে, স্ক্রিনে যে মাঝে উপরের মাঝেই চলে আসছে, দিকে দেখতে থাকবে, পাওয়া দূরে যাচ্ছে থাকবে। না। কারো যদি কিছু বলার থাকে ইনবক্স করো, না হলে ক্লাস শেষে বলবে, ঠিক আছে। আমি আবারও রিপিট করব যদি কোথাও কিছু মিস্টেক হয় বা কোথাও তোমরা কিছু বুঝতে না পারো, ঠিক আছে। তো উত্তল ঢালের ক্ষেত্রে কি হবে,
উত্তল ঢালে কি বললাম, যে ওপরের দিকে যে স্পেস গুলো থাকবে এগুলো দূরে দূরে থাকবে এবং নিচের দিকে যে স্পেসটা থাকবে সেটা হচ্ছে কি কাছাকাছি থাকবে। তাহলে কি আমরা বলতে পারি, ওপরের দিকে দূরে থাকবে এবং ওই ভূমিরূপের পাদদেশে পাদদেশে কন্ট্রোল লাইনগুলি বা সমোন্নতি রেখাগুলি কি থাকবে, কাছাকাছি থাকবে। এটা গেল উত্তলের ক্ষেত্রে। তাহলে অবতলের স্যার কি রকম হবে, না অবতলের স্যার এর উল্টো হবে, এর উল্টো করে দিলেই তো অবতল হয়ে যাবে, তাই তো। অবতল ঢালে কি, অবতল ঢালে এর উল্টো করে দিলেই হয়ে যাবে। কি করতে হবে অবতল ঢালে, অবতল ঢালের ক্ষেত্রে তখন কি হবে, যে এই যে কন্ট্যুর লাইনগুলো, এই কন্ট্যুর লাইনগুলো পাহাড়ের ওপরে কি বা ওই ল্যান্ডস্কেপটার ওপরে কি থাকবে, ওই ল্যান্ডস্কেপটার ওপরে কি থাকবে, ওই ল্যান্ডস্কেপের ওপরে কাছাকাছি থাকবে এবং পাদদেশে দূরে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, একটু। অবতল ঢাল, অবতল ঢাল, তাহলে আমি অবতল ঢালে কি বললাম, উত্তলের উল্টো অবতল। তাহলে অবতল ঢালে কি করতে হবে, না অবতল ঢালে কি হবে, অবতল ঢালে এই যে গ্যাপিংটা, পাহাড়ি অঞ্চলের উপরে যে গ্যাপিংটা সেটা আস্তে 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 কমে আসবে এবং নিচের দিকে বেড়ে যাবে, নিচের দিকে বেড়ে যাবে। তাহলে আমি যদি ছবিতে এখানে দেখা, এখানেই দেখিয়ে দিচ্ছি কি হবে। এই করলাম, এখানে কি বলেছে অবতল ঢালের ক্ষেত্রে, অবতল ঢালে বলেছে এখানের গ্যাপিংটা কাছাকাছি থাকবে, তাহলে এখানের গ্যাপিংটা কাছাকাছি থাকুক আমার, এইভাবে 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 থাক, এবং যত পাদদেশের দিকে নামবে তত এইভাবে ডিস্টেন্স আবার বাড়তে থাকবে। তাহলে এবার যদি আমি এটা ক্রস সেকশন করি কি হবে, ক্রস সেকশন করলে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এন্ড এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসবে। তাহলে যদি টানি, ঠিক এইভাবে নিচের দিকে নামবে, ঠিক এইভাবে। তার মানে এই যে ঢালটা, এই যে স্লোপটা, ঠিক আছে, এগুলো ছবিতে এখানে একুরেট হচ্ছে না, কিন্তু তোমরা যদি প্র্যাকটিক্যালি করো তখন কিন্তু একুরেট বেরোবে। এটা হচ্ছে কি তোমার এইভাবে অবতল হবে। তাহলে অবতল ঢালের ক্ষেত্রে কি বলবে, না এখানে কন্ট্যুর যে লাইনগুলো থাকবে, যে কন্ট্যুর লাইনগুলো থাকবে, কন্ট্যুর বা সমোন্নতি লাইনগুলো, কন্ট্যুর লাইনগুলো কি, লাইনগুলো উঁচুতে বা পাহাড়ের ওপরে, আমি পাহাড় বলে এটাকে ইয়ে করছি, পাহাড়ের উপরে কি থাকবে, কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকবে। এবং কি, এবং পাহাড়ের পাদদেশে, পাদদেশে কি স্পেসিং থাকবে। তাহলে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাদদেশে, পাদদেশে কি থাকবে, পাদদেশে দূরে দূরে থাকবে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এই উত্তল এবং অবতল এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, উত্তল এবং অবতল থেকে। ঠিক আছে, এরপরে আমরা পরেরটা চলে যাব, সেটা হচ্ছে এসকার্পমেন্ট। এসকার্পমেন্ট তার মানে বাংলাতে হচ্ছে কি, কোনো একটি পাহাড়ের, কোনো একটি পাহাড়ের কোনো একদিকে ঢাল যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা এসকার্পমেন্ট বলে থাকি। তাহলে এসকার্পমেন্ট, এসকার্পমেন্টের ডেফিনেশন কি, না কোনো একটা পাহাড় থাকবে, ধরো একটা এরকম পাহাড় আছে, এখানে এরকম একটা পাহাড় আছে, রিজ আছে, এই রিজটার কি আছে, এই রিজটার এই ঢালটা জেন্টেল ঢাল এবং এটা মাঝখানে স্লোপ হয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। তাহলে এই যে পাহাড়ের এই ঢালটাকেই বলা হয় এসকার্পমেন্ট, যেখানে ঢাল বেশি আছে। সুতরাং এখানে কন্ট্যুর যে লাইনগুলোর, সেগুলোর ক্যারেক্টারিস্টিক কি হবে, না তার মানে হচ্ছে গিয়ে একদিকের কন্ট্যুর লাইনটা, আমার পাহাড়ের ক্ষেত্রে কি হয়, নর্মালি পাহাড়ের ক্ষেত্রে এরকম গোল হয়, ঠিক আছে, মাঝখানটা চ্যাপ্টা হয়ে গেল তখন সেটা প্লেটু হয়ে যায়। যদি মাঝখানের এই যে স্পেসিংটা, কন্ট্যুর লাইনটা যেটা বৃত্তাকার আছে, সেটা মাঝখানে যদি স্পেসিংটা বেশি থাকে তখন সেটা কি হবে, তখন সেটা প্লেটু হয়ে যাবে। কিন্তু যদি এটা এটা যদি ছোট হয়, আরো স্পেসটা আরো ছোট হয়ে থাকে, তখন সেটা কনিক্যাল হিল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে কি হবে, এখানে এই দিকে যেহেতু জেন্টেল ঢাল বা হচ্ছে গিয়ে হালকা ঢাল, সুতরাং আমরা বলতে পারি যে এই দিকের, যদি আমরা এখানে দেখাই, ম্যাপে দেখাই, কন্ট্যুর যে লাইনগুলো সেই লাইনগুলোকে দেখাই, তাহলে কি হবে, তাহলে আমাকে গোল মতো করতে হবে আগে। ধরো আমি একটা এইভাবে গোল মতো করছি, এখানে গোল করলাম, এখানে করলাম। এইবারে কি হচ্ছে, এই দিকের কন্ট্যুর লাইনের গ্যাপ হচ্ছে কি তোমার
দূরে দূরে থাকবে এবং এক সাইডের গ্যাপ কাছাকাছি থাকবে। এই দিকের কন্ট্রোল লাইনের গ্যাপ দূরে দূরে এবং এই দিকের কাছাকাছি থাকবে। এই দিকের দূরে দূরে এবং এই দিকে গিয়ে কাছাকাছি আসবে। ঠিক আছে, আবার কাছে থাকবে, আবার এটা দূরে থাকবে। তাহলে আমি যদি এটার ক্রস সেকশন করি, এটার ক্রস সেকশন আমি যদি করি, না এটা কন্ট্রোল লাইনের ভাগ নয় গৌরী, এটা কন্ট্রোল লাইনের ভাগ নয়, এটা কন্ট্রোল লাইন গুলো কিভাবে প্রেজেন্ট করে, আমাদের যে ল্যান্ডস্কেপ গুলো আছে সেই ল্যান্ডস্কেপ গুলোকে কিভাবে প্রেজেন্ট করে। এটা কিন্তু টোপোশিটেরও অংশ নয়, এটা কিন্তু আলাদা। আমি বললাম ওই জন্য হেডিং করলাম, যেটা হচ্ছে কি তোমার রিপ্রেজেন্টেশন অফ রিলিফ। ঠিক আছে, সেটা। তাহলে হচ্ছে কি যদি আমি এটার ক্রস সেকশন করি, এইভাবে যদি এখানে ক্রস সেকশন করি তাহলে কি হবে, এটা হচ্ছে কি তোমার, আমি লাইন করলাম হচ্ছে কি ধরো এটা এবি লাইন করলাম, এটা এবি লাইন করলাম। তাহলে আমি যদি প্রেজেন্ট করি, এদিকে হাইট থাকবে, এদিকে হাইট থাকবে। ঠিক আছে, এদিকে হাইট থাকবে। তাহলে আমি যদি প্রেজেন্ট করি এইভাবে কি হবে, এখানে প্রেজেন্ট করলাম এটা, এখানে প্রেজেন্ট করলাম এটা, এখানে করলাম এটা, এখানে করলাম এটা, এগুলো তোমরা জানো। এদিকে স্লোপটা আমার হয়ে গেল, এদিকে করলাম এটা, এখানে করলাম এখানে, এখানে হলো এটা এখানে, এখানে হলো এটা এখানে, এটা হলো এখানে, এবং লাস্টেরটা হলো এখানে। তাহলে দেখো আমি যদি এগুলোকে ডট গুলোকে আস্তে আস্তে যোগ করে দিই তাহলে কি হবে দেখো। তার মানে এই দিকের যে স্লোপটা, এই দিকের স্লোপটা কি, এই দিকের স্লোপের যে ঢালটা, এইদিকে স্লোপের ঢালটা হচ্ছে বেশি, এটাকে বলে এসকার্পমেন্ট, আর এদিকে ঢালটা হচ্ছে মৃদু। সুতরাং আমরা তোমরা এখানে বলবে যে একটি পাহাড় বা একটি রিজের একদিকটা যদি ঢালু এবং তীব্র হয় সেটিকে এসকার্পমেন্ট বলা হয়, ডেফিনেশনে পড়তেও পারে। ঠিক আছে, এখানে কি হবে, এখানে এটি সাধারণত মালভূমি অঞ্চলে দেখা যায়। এসকার্পমেন্ট মালভূমি অঞ্চলে দেখা যায়, কোন একটা দিক ঢালু হয়, দেখবে মালভূমির দুই দিক ঢালু হয় না, তখন সেটাকে এসকার্পমেন্ট বলা হয়। ঠিক আছে, এখানে কি, এখানে কন্ট্রোল লাইনগুলি একটা দিকের বা একটা সাইডের কন্ট্রোল লাইনগুলি খুব কাছাকাছি থাকবে, এটা হলো এসকার্পমেন্টে। ঠিক আছে, এরপরে আমরা আসবো ক্লিফ ভৃগুর ক্ষেত্রে। ক্লিফ বা ভৃগুর ক্ষেত্রে, ক্লিফ বা ভৃগু কোথায় দেখা যায়, সমুদ্র তীরবর্তী অঞ্চলে ক্লিফ বা ভৃগু দেখা যায়। তাহলে ক্লিফ বা ভৃগুর ক্ষেত্রে কি হবে, ক্লিফ বা ভৃগুর ক্ষেত্রে কি হবে দেখো। ভৃগু কিরকম দেখতে হয়, ভৃগু, সমুদ্র ভৃগু কিরকম হয়, নর্মালি এরকম হয়ে আস্তে 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 এরকম হয়ে খাঁজ হয়ে এরকম ভাবে নেমে যায়। তাই তো এইভাবে হয়, এদিক থেকে সমুদ্রের তরঙ্গের দ্বারা ক্ষয় কার্যের ফলে এই ভৃগুটা বা ক্লিফের সৃষ্টি হয়। তার মানে হচ্ছে গিয়ে ভৃগুটা কিরকম হবে, ভৃগুটা হবে গিয়ে তোমার এইভাবে গিয়ে হঠাৎ করে এদিকে এসে নেমে যাবে। তার মানে এই অঞ্চল বরাবর সমোন্নতি যে কন্ট্রোল লাইনগুলো একটাই হয়ে যাবে, সমান হয়ে যাবে। কিভাবে সমান হচ্ছে সেটা দেখো। তার মানে এখানে লিখবে যে হচ্ছে কি এটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়, ওটা নাও লিখতে পারো। লিখবে কোনো একটি দিকের কন্ট্রোল লাইনগুলি একে অপরের সাথে জয়েন হয়, এখানে লিখে রাখো আগে যে কোনো একটি দিকের, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, ডিপেন্ড করছে সমুদ্র কোন দিকে আছে। তাহলে লিখবে কোনো একটি দিকের, কোনো একটি দিকের, আমি দেখাচ্ছি ক্রস সেকশনে, দিকের কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইনগুলি যদি একে অপরের সাথে জয়েন হয়। এইবারে কিভাবে হচ্ছে দেখো, এইখানে ক্রস সেকশনে আমি যদি কন্ট্রোল লাইন নিই এবং ক্রস সেকশনে তোমাদেরকে দেখাই তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। হুম, তাহলে আমরা এই নিচ্ছি, এই নিলাম ক্রস সেকশন লাইন, এখানে আমরা ছবিটা করব, এখানে আমরা এইভাবে করি, এইভাবে দেখাই। এইবারে কি হয়েছে, এইবারে এসে এই অঞ্চল বরাবর এইখানে সব কন্ট্যুর গুলো একসাথে মিশে গেছে। ঠিক আছে, কি হয় হচ্ছে, এটা আমি টোটাল একটা বড় কন্ট্যুর করে নিলাম, এখানে কি ছোট কন্ট্যুর গুলো গিয়ে এখানে এসে মিশছে, এখানে এসে এইভাবে মিশছে। আবার এখানে আরেকটা কন্ট্যুর করলাম, এখানে আরেকটা কন্ট্যুর করলাম, এটা এসে তোমার এইভাবে এখানে মিশছে, এবং এইদিকে এদিক থেকেও হচ্ছে কি কন্ট্যুরটা এখানে গিয়ে মিশছে। তাহলে এটার যদি আমি ক্রস সেকশন করি, এইভাবে ক্রস সেকশন যদি করি এবি লাইন দিয়ে, ক্রস সেকশন লাইন করলে কি করে হবে, এখানে ধরো এবি লাইন আমার ক্রস সেকশন আছে। সুতরাং আমি যদি প্রেজেন্ট করি, ঠিক আছে, এখানে হাইট এগুলোতে বেশি থাকে, এদিকে আস্তে 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 গিয়ে তোমার ফল করবে। তাহলে কি হবে, এদিকে ধরো আছে 5, এদিকে আছে তোমার 6, এদিকে আছে, সরি এটা কমবে, এটা হচ্ছে কি তোমার 1, এটা 2, এটা 3, 4, এটা 5, 5 ধরলাম, 5টা আছে, তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে আমি এটা নামিয়ে দিলাম 5 এ 5, এদিকে নামিয়ে দিলাম, এদিকে 4 নামিয়ে দিলাম, এদিকে 3 নামিয়ে দিলাম। এগুলো নামিয়ে দিলাম কি, এগুলো তোমরা যে ক্রস সেকশনে যেভাবে করবে সেইভাবে করতে হবে। এবং এদিকে কি আছে, এদিকে আছে কি এখানে 5 আছে, এখানে আছে কি তোমার 4 আছে, আবার এখানে দেখো সবগুলো ইন্টারসেক্ট করেছে, তার মানে এটা
একটা জায়গাতে এসে ফিক্স, আর এদিকে যাবে না। সুতরাং আমাদের কি হবে, ছবিটা এইভাবে হয়ে এখান থেকে আর তো এদিকে নেই, সুতরাং এটাকে এইভাবে এদিকে নামিয়ে দিতে হবে। এই যে এটা কিন্তু সমুদ্র ভৃগুকে কিন্তু নির্দেশ করে। তাহলে এখানে পরীক্ষক তোমার কাছে জানতে চাইবেন যে যদি কোনো একটা দিকের কন্টুর লাইনগুলি একে অপরের সাথে ইন্টারসেক্ট হয়, কোন একটা দিকের ইন্টারসেক্ট করে, কোন একটা এখানে এসে মিশছে না, এই তিনটে কন্টুর এখানে এসে একটাতে এক হয়ে যাচ্ছে না, তার মানে এখানের হাইটটা একই হয়ে যাচ্ছে, হাইটটা যে একই হয়ে যাচ্ছে সেই একে অপরের সাথে ওভারল্যাপ করে যাচ্ছে, ঠিক আছে, ওভারল্যাপ করে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে কি ক্লিফ বা ভৃগুর একটা উদাহরণ। এখন আরো হয়, গিরিপথ হয়, স্পার হয়, জলপ্রপাত হয়, ঠিক আছে, আমি আরো দু একটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা টপোগ্রাফিক্যাল ম্যাপ, সেই টপোগ্রাফিক্যাল ম্যাপে চলে যাব। তারপরে দেখো আছে স্পারের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। স্পার স্পার হচ্ছে কি খাড়া পাড়। স্পার কোথায় দেখা যায়? স্পার হচ্ছে নদীর দুই সাইডে দেখা যায়, দেখবে, যেটাকে তোমরা ব্লাফ বলো, ঠিক আছে, ব্লাফ যেটাকে বলো সেটাকে হচ্ছে গিয়ে স্পার বলা হয়, বা খাড়া পাড়কে অ্যাকচুয়ালি বাংলাতে স্পারের অর্থ হচ্ছে খাড়া পাড়। এখন খাড়া পাড় কোথায় দেখা যায়? না, খাড়া পাড় দেখা যাচ্ছে গিয়ে নদীর দুই সাইডে দেখা যেতে পারে, ঠিক আছে। মাউন্টেন এরিয়ার হচ্ছে গিয়ে বেসে তুমি এরকম খাড়া পাড় দেখতে পাবে, ঠিক আছে। এখন খাড়া পাড়কে তুমি দেখাবে কিভাবে? ঠিক আছে, যে পাড়টা কিভাবে খাড়া হয়েছে সেটাকে তুমি দেখাবে কিভাবে, সেটা হচ্ছে গিয়ে মনে রাখবে, এটা হচ্ছে গিয়ে তোমার আহ আমি এখানে ক্রস সেকশন করে দেখাচ্ছি পার্টটা দেখতে কিরকম হবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এগুলো কিন্তু বেশ ত্রিভুজ আকৃতির হবে, ঠিক আছে, জীবের মতো হবে, মনে রাখবে, জীব যেরকম হয় সেই টাঙ্গের মতো হবে এগুলো দেখতে, কন্টুর যে লাইনগুলো সেগুলো দেখতে জীবের মতো হবে, ঠিক আছে। এটা হাইট হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে গিয়ে 5 4 3 2, এদিকে আছে 1, ঠিক আছে। 5 4 3 2 1, এখানে আমরা ক্রস সেকশন যদি করি কিভাবে হবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এবং লাস্টলি এখানে আসবে, তাহলে এখান দিয়ে এইভাবে হবে, ঠিক আছে। এটা জীবের মতো হবে, টোটালি জীবের মতো হবে। এই পাড় আমরা কোন নদী তীরবর্তী অঞ্চলে এই সমস্ত পাড় দেখতে পাই, নদী উপত্যকায়, রিভার ভ্যালি সাইডে কিন্তু আমরা স্পার কিন্তু দেখতে পাই, ঠিক আছে। আর একটা স্পারের এখানে জেনে রাখবে যে যদি স্পার বড় হয়, স্পার যদি বড় হয় তখন সেটাকে ব্লাফ বলা হয়। ব্লাফ, বাংলা ইংরেজিতে এটাকে ব্লাফ বলা হয়, বা খাড়া পাড়। ব্লাফ যদি বড় হয় তখন সেটাকে ব্লাফ বলি। এবং যদি ছোট হয়, যদি এই পার্টটা ছোট হয়, তাহলে সেটা হবে তোমার হচ্ছে গিয়ে, সেটাকে শোল্ডার বলা হয়। সেটাকে কি বলছি, সেটাকে শোল্ডার বলা হয়। সেটাকে কি বলছে? সেটাকে শোল্ডার বলছে, ঠিক আছে। আরো কিছু কিছু আছে আমি বলতেছি, যেমন ধরো জলপ্রপাত আছে। জলপ্রপাতের ক্ষেত্রে কি হবে? জলপ্রপাতের ক্ষেত্রে মনে রাখবে, দুটো কি তিনটে দুটো কি তিনটে কন্টুর লাইন একসাথে এসে কোন একটা জায়গাতে মিলিত হবে, এরকমই থাকবে কিছুটা। এখানে কি হবে দেখো, এখানে থাকবে হচ্ছে কি, ধরো এরকম ভাবে আছে তোমার হচ্ছে গিয়ে, এখানে আছে এই এই এইখানে ধরো হঠাৎ করে এসে এইখানে একটা এখানে এসেছে, আবার এখান দিয়ে বেরিয়ে একটা এসে এখানে মিশিয়ে আবার এদিক দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। আবার তারপরে এরকম আছে, আবার এরকম আছে। তাহলে এখানে আমি হাইট করছি, এখানে 5 4 কমছে 3, আরে বেশি করে নাও, 8 8 নাও, 8 7 6 5 4 3 2, ঠিক আছে। এবারে তুমি যদি এটাকে প্রেজেন্ট করো কিরকম হবে, এখানে কি বললাম, যেখানে কন্টুর লাইনগুলো দুটো কন্টুর লাইন একসাথে এসে জয়েন হবে তখন সেটা হচ্ছে কি তোমার জলপ্রপাত। তাহলে আমি যদি ছবিতে করি, এটা ইন্টারসেক্ট করে দাও, এখানে এ বি লাইন, ক্রস সেকশন লাইন, ঠিক আছে। ক্রস সেকশন লাইন করার পরে যদি প্রেজেন্ট করো, এখানে আসবে, এখানে চলে আসবে 1 2 3 4 5 6 7 8, আমি সাপোজ এখানে 8 চলে আসবে, 8 আসবে, ঠিক আছে। এখানে 7 আসবে, এখানে 6 আসবে, যেই 6 আসবে এখানে হঠাৎ করে 5 এবং 4 এক হয়ে যাবে, 5 4 এক হয়ে যাবে, এবং 3 আরো নিচে চলে আসবে, ঠিক আছে, এবং 2 আরো নিচে চলে আসবে। সুতরাং কি হবে, এখানে যেতে 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 হঠাৎ করে এইভাবে চলে আসবে, এইভাবে চলে এসে এইভাবে, এই যে, তার মানে দেখো এখানে একটা অবতল আকৃতির ইয়ে হচ্ছে, তার মানে এখানে কি, এখানে জলপ্রপাত আছে, এখানে ক্ষয়ে গেছে, এখানে এই দুটোর হাইট, দুটো কন্টুর লাইনের হাইট এক হয়ে গেছে, সেই জন্য এখানে জলপ্রপাত বা ওয়াটারফল সৃষ্টি হয়েছে, ঠিক আছে। জলপ্রপাত আরো আছে, আরো ভি শেপটা আছে, ইউ শেপটা আছে, ঠিক আছে, ওগুলো একটু দেখে নেবে, ওগুলো তোমার অত কঠিন নয় আর কি ব্যাপারগুলো।
এইগুলো গেল হচ্ছে কি তোমার কোয়ান্টিটেটিভ মেথড, যে আমরা রিপ্রেজেন্ট করছি রিলিফের। এবারে কম্পোজিট মেথড কিছু আছে, এই যে কম্পোজিট মেথড তোমাদেরকে যেটা আলোচনা করলাম, যে কম্পোজিট মেথড, এই যে কম্পোজিট মেথড, এগুলো তোমাদের সেভাবে সিলেবাসে নেই। মানে কন্টুরের সাথে হচার্স লাইন দেওয়া হবে, আবার কন্টুরের সাথে স্পট হাইট দেওয়া হবে, কন্টুরের সাথে হিল সেটিং দেওয়া হবে, কন্টুরের সাথে লেয়ার হবে, দুটোকে যখন একসাথে মিক্সড করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কম্পোজিট মেথড। ঠিক আছে, কম্পোজিট মেথড তখন সেটা হয়ে যাচ্ছে। এইবারে এইবারে দেখো আমরা, এটা তাহলে শেষ হলো রিপ্রেজেন্টেশন অফ যে রিলিফ মেথড গুলো আছে সেই রিলিফ মেথড। ঠিক আছে, এরপরে আমরা পড়বো দেখো টোপোগ্রাফিক্যাল ম্যাপ। ঠিক আছে, এখন টোপোগ্রাফিক্যাল ম্যাপ তোমরা তো শুরুতেই হচ্ছে গিয়ে শুরু করে দাও দিয়ে টোপোগ্রাফিক্যাল ম্যাপের মিলিয়ন সিট, ডিগ্রি সিট, কিন্তু এগুলো কিভাবে এসেছে সেটাও আমি জানি যে তোমরা জানো। ব্যাপারটা হচ্ছে কি, তার আগে টোপোগ্রাফিক্যাল ম্যাপের কিছু বেসিক ইনফরমেশন, টোপোগ্রাফিক্যাল ম্যাপের উত্থান কিভাবে হলো, টোপোগ্রাফিক্যাল ম্যাপ আসলো কিভাবে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ এখন কি কন্ডিশনে আছে, এগুলো আজকের ক্লাস। টোপোগ্রাফিক্যাল ম্যাপের শ্রেণী বিভাগ, ঠিক আছে, আমাদের ইন্ডিয়া কোন কোন টোপোগ্রাফিক্যাল ম্যাপ সিরিজ তৈরি করে সেগুলো আমরা পড়বো। এবং পরের দিন আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপের যেগুলো ডিভাইশন গুলো বা ডিভিশন গুলো কিভাবে করছি সেগুলো দেখবো, ওপেন সিরিজ এবং বোথ হচ্ছে ওল্ড সিরিজ ম্যাপের ক্ষেত্রে। তার আগে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইতিহাস, বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ এখন কি অবস্থায় আছে, অ্যাট প্রেজেন্ট কি অবস্থায় আছে। কারণ তোমাদের 9-10 এর সিলেবাসে এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন বা আসবেই, টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে আসবেই। তার মধ্যে বেসিক ইনফরমেশন থেকে কয়েকটি থাকবে, এবং ওই যে আরএফ বা কত কন্টুর ইন্টারভ্যাল, কন্টুর ম্যাপ, এগুলো থেকে কিন্তু আসবে। সুতরাং এটা মাথায় রাখবে ব্যাপারটা। তাহলে হেডিং করে নাও, আর আমি যা যা বলতে থাকবো, যা যা লিখতে থাকবে তোমরা, আমি লিখতে থাকবো সেগুলো কিন্তু তোমরা লিখবে। কারণ আমি আবারও বলছি, গতকালও বলেছিলাম, এগুলো কিন্তু নোটসে পাবে না, নোটসে নেই। আমি আরো বলে দিচ্ছি, নোটসে নেই। যে নোটসের বসায় থাকবে কিন্তু সে পারবে না। তাহলে হেডিং করে নাও টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ঠিক আছে, এখন সংজ্ঞা হিসেবে এটা তোমরা তোমরা মোর অরলেস সবাই জানো যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের ডেফিনেশন আমরা কি বলি, যে কোনো একটি স্থানের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে একটি নির্দিষ্ট স্কেলের মাধ্যমে, চিহ্ন এবং রঙের মাধ্যমে যখন উপস্থাপন করি তখন সেটাকে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলি। এখন টোপোগ্রাফিক্যাল ম্যাপের কিছু ক্যারেক্টারিস্টিক, মেন কিছু ক্যারেক্টারিস্টিক আছে, অনেক কিছু ক্যারেক্টারিস্টিক তো আছে, যেমন এর সাহায্যে কালচারাল বিষয়পত্রগুলো দেখানো হয়, তারপর হচ্ছে কি তোমার ফিজিক্যাল যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো দেখানো হয়, তার সাথে হচ্ছে কি ধরো বিভিন্ন ধরনের রিলেশনশিপ দেখানো হয়। ঠিক আছে, মেন মেন কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আমরা এখানে দেখবো যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের মেন ক্যারেক্টারিস্টিক কি। কি করা হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপ যে তৈরি করা হয়েছে, একটা প্রজেকশন লাগে, যে কোনো ম্যাপ তৈরি করতে একটা প্রজেকশন লাগে। ঠিক আছে, একটা প্রজেকশন লাগে। এই যে প্রজেকশনটা, ঠিক আছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে কি প্রজেকশন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রজেকশন অথবা মডিফাইড পলিগনিক প্রজেকশন। কারণ আমরা জানি যেটা ইন্টারন্যাশনাল প্রজেকশন সেটা হচ্ছে মডিফাইড পলিগনিক প্রজেকশন। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক হবে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটিকে মডিফাইড পলিগনিক প্রজেকশন বা মডিফাইড পলিগনিক প্রজেকশনকে আমরা কি বলি, ইন্টারন্যাশনাল প্রজেকশন, তাই তো। ইন্টারন্যাশনাল প্রজেকশনে তৈরি। প্রথম এটা গেল বৈশিষ্ট্য, যেটি মডিফাইড পলিগনিক প্রজেকশন এবং ইন্টারন্যাশনাল প্রজেকশনে তৈরি। 2 নম্বর কি, 2 নম্বর আমরা বলি যে এটি বড় স্কেলের একটি হচ্ছে গিয়ে মানচিত্র, বড় স্কেল বা লার্জ স্কেলের মানচিত্র, বড় স্কেলের মানচিত্র। কারণ এখানে 1:25,000 থেকে 1:10,000 পর্যন্ত থাকে। ঠিক আছে, এটি একটি বড় স্কেলের মানচিত্র। 3 নম্বরের প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে একটা ল্যাটিটিউডিনাল এন্ড লঙ্গিটিউডিনাল এক্সটেনশন থাকে, তাই তো। মেন বৈশিষ্ট্য তাহলে কি, একটি অক্ষাংশ, এটা আমি লিখছি না, এবং দ্রাঘিমাংশীয় বিস্তার থাকে। এবং কি, এখন সাংকেতিক চিহ্ন, পরেরটা আমি কি, সাংকেতিক চিহ্ন এবং রং এর ব্যবহার করা হয়। কি, রঙের ব্যবহার, কোন কোন রঙের ব্যবহার করা হয় আমি এগুলো পরপর স্টেপ বাই স্টেপ আসবো। রঙের ব্যবহার করা হয়, মেন 7টা রং ব্যবহার করা হয়, রঙের ব্যবহার করা হয়।
ঠিক আছে, এগুলো গেল। আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো মেন বৈশিষ্ট্য। হ্যাঁ, গুরুত্ব কি টোপোগ্রাফিক্যাল ম্যাপ, গুরুত্ব কি, আমরা পড়বই বা কেন, বা পড়ার গুরুত্ব কি? গুরুত্ব কি টোপোগ্রাফিক্যাল ম্যাপ পড়ার গুরুত্ব? না, প্রধান গুরুত্ব হচ্ছে গিয়ে আমরা জানি যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে আমরা বিভিন্ন ভূবৈচিত্র্যের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক বা আমাদের পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু আমরা এই ম্যাপ দেখে ইন্টারপ্রেট করতে পারি। 2 নম্বর হচ্ছে গিয়ে এটি মানুষ এবং পরিবেশের সম্পর্ক। এই যে বললাম কালচারাল অ্যান্ড ফিজিক্যাল যে ফিচার, সেটা দেখানো হচ্ছে। তার মানে কি, মানুষ এবং পরিবেশের যে সম্পর্ক, ঠিক আছে, যেখানে রিভার ভ্যালি আছে মানুষ সেখানে বসবাস করছে, চাষবাস করছে। আবার যেখানে হাই ডেজার্ট আছে, পাহাড়ি অঞ্চল আছে, দুর্গম অঞ্চল আছে, সেখানে কিন্তু থাকছে না। এই যে মানুষের সাথে পরিবেশের একটা আন্তঃসম্পর্ক, মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্ক কিন্তু এই ম্যাপের সাহায্যে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। 2 নম্বর হচ্ছে আমরা বলতে পারি যে যে ট্রাভেলারদের কাছে, যারা ট্রাভেল ঘুরে ঘুরে বেড়ান বিভিন্ন জায়গাতে, অতি প্রাচীন কাল হোক বা এখনো হোক, তারা কিন্তু এই ম্যাপের কিন্তু সাহায্য নেন। ঠিক আছে, আমরা যে ম্যাপগুলো করি সেগুলো সবই ম্যাক্সিমাম দেখি, সেগুলো হচ্ছে সবই টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তোমরা যদি গুগল ম্যাপে যেটা দেখছো সেটাও ওয়ান টাইপ অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। ঠিক আছে, সেটা গুগল আর্থ করেছে, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেটা স্কেলটা কিন্তু আলাদা। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমি বললাম যে ভ্রমণকারীদের কাছে এই ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ। সেরকম ভ্রমণকারী ছাড়াও এই ম্যাপ কিন্তু সেনাবাহিনী, যে আমাদের ডিফেন্স সিস্টেম আছে, সে আমাদের হোক বাইরের কোনো কান্ট্রি হোক, ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এই ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো গেল সাম বেসিক নলেজ অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এবার আসবো আমরা যে ইন্ডিয়ার পার্সপেক্টিভে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপিং এর যে হিস্ট্রি, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিভাবে আসলো, সেগুলো আমরা কিন্তু এবার দেখবো। তাহলে গুরুত্বটা আমি আর লিখছি না, গুরুত্বগুলো বলে দিলাম। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি যে দুটো মানুষ এবং পরিবেশের সম্পর্ক, আর ভ্রমণকারীদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দেখানো যায়, সংস্কৃতি আরো আরো আছে, অনেক আছে, কিন্তু আমি মেন গুলো বললাম। এখন পরের পয়েন্টে আসবো, সেটা হচ্ছে লিখবে তোমরা, হেডিং করবে, এখান থেকে কিন্তু হেডিং করা শুরু করে দেবে। কি হেডিং করবে? না, টোপোগ্রাফিক্যাল ম্যাপিং ইন ইন্ডিয়া, মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপের কিভাবে ইভলিউশন হলো। টোপোগ্রাফিক্যাল ম্যাপিং ইন ইন্ডিয়া। ভারতের প্রথম কে, ভারতের প্রথম ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পাবলিশ করে SOI, মানে সার্ভে অফ ইন্ডিয়া, যেটি গঠিত হয়েছিল কত সাল? 1767 সালে। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর আছে দেরাদুন, আমরা জানি দেরাদুন এর সদর দপ্তর। কিন্তু মনে রাখবে এর 3টে রিজিনাল অফিস আছে, 3টে রিজিনাল বা আঞ্চলিক অফিস আছে। একটি কোথায় আছে? একটি কলকাতা আছে, কলকাতা, যেটি ন্যাটমো, কলকাতা হয়েছে। তারপর আছে বেঙ্গালুরু, বেঙ্গালুরুতে আছে। তারপরে কি? তারপরে একটি আছে, সেটি হচ্ছে মাউন্ট আবুতে। কোথায়? মাউন্ট আবু। তাহলে আমরা দেখছি যে 3টে জায়গাতে সার্ভে অফ ইন্ডিয়ার মাউন্ট আবু রিজিনাল অফিস রয়েছে। আসল হচ্ছে দেরাদুনের হেডকোয়ার্টার। ঠিক আছে, পরে হচ্ছে কি তোমার প্রথম যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইন্ডিয়া যেটা পাবলিশ হয়েছিল, সার্ভে অফ ইন্ডিয়া পাবলিশ করেছিলেন যে ম্যাপটা, সেই ম্যাপটার নাম ছিল ম্যাপ অফ হিন্দুস্তান। তাহলে মনে রাখবে, সার্ভে অফ ইন্ডিয়া যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটি পাবলিশ করেছিল, সেই ম্যাপটির কি নাম ছিল? সেই ম্যাপটির নাম ছিল সার্ভে অফ, তোমার হচ্ছে ম্যাপ অফ হিন্দুস্তান। কি বলছি? সার্ভে অফ ইন্ডিয়া যে ম্যাপটি প্রথম পাবলিশ করেছিল, সেটি হচ্ছে নাম ছিল ম্যাপ অফ হিন্দুস্তান। এই ম্যাপটির নাম ছিল ম্যাপ অফ হিন্দুস্তান। ম্যাপ অফ হিন্দুস্তান কি, এটি কার নেতৃত্বে পাবলিশ হয়েছিল? না, এইটি পাবলিশ হয়েছিল, একজন দায়িত্বে ছিলেন ভারতীয় তৎকালীন সার্ভেয়ার জেনারেল, ওনার নাম ছিল মেজর জেমস। কি নাম ছিল? এনার নাম ছিল মেজর জেমস। মেজর জেমসের নেতৃত্বে, মেজর জেমসের নেতৃত্বে প্রথম যে ম্যাপ, সেই ম্যাপ কিন্তু পাবলিশ হয়েছিল। এখন এই যে ম্যাপ, এই ম্যাপে, এই ম্যাপের বেস ছিল হচ্ছে গিয়ে, ভিত্তি ছিল অ্যাস্ট্রোনমিক্যাল মেথড, অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতি। তাহলে মনে রাখবে এই ম্যাপের বেস কি ছিল? এই ম্যাপের বেস ছিল অ্যাস্ট্রোনমিক্যাল মেথড। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে কি ছিল? অ্যাস্ট্রোনমিক্যাল মেথড। অ্যাস্ট্রোনমিক্যাল মেথডের বেস ছিল, অ্যাস্ট্রোনমিক্যাল এর মেথড বেস ছিল। কিন্তু করার সময় কোন কোন মেথড অবলম্বন করা হয়েছিল? না, এখানে মেথড অবলম্বন করা হয়েছিল চেন এবং টেপ সার্ভে। তখন তো এত উন্নত ছিল না, চেন এবং
টেপ সার্ভে। বুঝেছে ব্যাপারটা কি হলো দেখো, এগুলো সব 18 সেঞ্চুরিজের ঘটনা বলছে, মানে 1767 এরকম পর বা 1798-99 দিকে আমি কিন্তু এই ঘটনাগুলো বলছি। ঠিক আছে, তাহলে প্রথম সার্ভে অফ ইন্ডিয়া যে ম্যাপটি প্রকাশ করে সেটি হচ্ছে ম্যাপ অফ হিন্দুস্তান, যেটির দায়িত্বে ছিলেন মেজর জেমস। এটি অ্যাস্ট্রোনমিক্যাল বেসে ভিত্তি করে গড়া হয়েছিল এবং যে সমস্ত ক্যালকুলেশন গুলো জন্য যে দুটো পদ্ধতিকে নেওয়া হয়েছিল সেটা হচ্ছে চেন এবং হচ্ছে তোমার কি পদ্ধতি, টেপ পদ্ধতি। এরপরে কি হচ্ছে দেখো সিকোয়েন্সটা, এরপরে চলে আসছে আমরা 1802 সাল। কত সাল? 1802 সালে আমরা চলে আসছি। 1802 সালে কি হচ্ছে, 1802 সালে কি হচ্ছে না, 1802 সালের পর মানচিত্র তৈরি করার যে পদ্ধতি, আগে কি ছিল অ্যাস্ট্রোনমিক্যাল পদ্ধতি, এই 1802 সালে কি হচ্ছে, এটা পাল্টে গিয়ে কি হয়ে যাচ্ছে, এটা পাল্টে গিয়ে হয়েছে ট্রায়াঙ্গুলেশন মেথড। ট্রায়াঙ্গুলেশন মেথড কোন মেথড হচ্ছে না, এটা পদ্ধতিটা পাল্টে গিয়ে হচ্ছে ট্রায়াঙ্গুলেশন মেথড। ট্রায়াঙ্গুলেশন মেথড। এবং 1802 সালে প্রথম যখন ট্রায়াঙ্গুলেশন মেথড পাবলিশ করা হয়, ঠিক আছে, তখন ভারতের সার্ভেয়ার জেনারেল ছিলেন হচ্ছে কি উইলিয়াম ল্যাম্পটন। কি নামটা? উইলিয়াম ল্যাম্পটন। হয়েছে, তাহলে 1802 সালের পর কিন্তু শিফট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসবো 1802 সাল থেকে তৎকালীন এই চেন সার্ভে এবং টেপ সার্ভে এবং তার সাথে ট্রায়াঙ্গুলেশন মেথড এবং কখনো কখনো অ্যাস্ট্রোনমিক্যাল মেথড ইউজ করে আমাদের যে টপোগ্রাফিক্যাল ম্যাপ, সেই টপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু পাবলিশ করা হতো। সাল 1956 সাল। কি হলো 56 সালে? 56 সালে হলো গিয়ে ন্যাটমো, আমাদের যে ন্যাশনাল অ্যাটলাস থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন যেটা কলকাতায় আছে, ন্যাটমো কি করলো, ন্যাটমো এফপিএস পদ্ধতির বদলে, এইগুলো মনে রাখবে, এফপিএস যে পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি, সেই পদ্ধতির বদলে এমপিএস মানে মেট্রিক, এমপিএস যে পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি বলে, এটা মেট্রিক পদ্ধতি অবলম্বন করে। মেট্রিক পদ্ধতি অবলম্বন করলো। আচ্ছা দেখা যাচ্ছে না, হ্যাঁ। 1956 সালে কি হলো, 1956 সালে ন্যাটমো এফপিএস পদ্ধতির জায়গায়, মানে ওই যে মাইল, 1 ইঞ্চ সমান এত মাইল, এগুলো চেঞ্জ করে কি করলো, এগুলো চেঞ্জ করে করলো ম্যাট্রিক পদ্ধতি, মানে 1 সেমিতে 10 কিমি, 1 সেমিতে 100 কিমি, এই ধরনের ম্যাপ প্রেজেন্ট করা কিন্তু শুরু করলো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আমাদের যে ম্যাপের যে হিস্ট্রি, সেটা একটু সংক্ষেপে বললাম। এরপর হচ্ছে আমাদের সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া কি কি ম্যাপ তৈরি করছে, ঠিক আছে, এটা জানতে হবে। সার্ভে অফ ইন্ডিয়া কি কি ম্যাপ তৈরি করছে, সার্ভে অফ ইন্ডিয়া যে সমস্ত ম্যাপ গুলো তৈরি করছে সেটা হচ্ছে এই, তোমরা লিখতে থাকো, সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপস বাই সার্ভে অফ ইন্ডিয়া, ম্যাপস বাই সার্ভে অফ ইন্ডিয়া। এখন কি কি ম্যাপস আছে দেখো, মেইনলি 3টে ভাগে ভাগ করে, একটা জিওগ্রাফিক্যাল ম্যাপস, টপোগ্রাফিক্যাল ম্যাপস, আদার ম্যাপ। তাহলে জিওগ্রাফিক্যাল ম্যাপস, তারপর আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, তারপরে কি আছে, তারপরে আছে আদার ম্যাপ। আছে, এখন এই যে জিওগ্রাফিক্যাল যে ম্যাপ, সেই জিওগ্রাফিক্যাল ম্যাপকে আমরা আরো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগটা আছে, জিওগ্রাফিক্যাল যে ম্যাপ, সেই জিওগ্রাফিক্যাল ম্যাপের কি আছে, আমরা কি দেখছি না, জিওগ্রাফিক্যাল ম্যাপকে আমরা আরো ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে কি তোমার ইন্ডিয়া, এটা লিখো ইন্ডিয়া অ্যান্ড, এগুলো আমি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আলোচনা করে দেবো। ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ, তার মানে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো। তাহলে যদি কোশ্চেনে দেয় যে ভারত এবং প্রতিবেশী দেশগুলোর স্কেল কত, এক্সটেনশন কত, এইভাবে কিন্তু দিতে পারে। তাহলে ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ,
এটা একটা গেল। দুইয়ে কি হতে পারে, এটা 4টে ভাগ আছে, 5টা আছে, মোট 5টা, সেই মতো করে রাখো। পরে আছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সিরিজ, তারপরে আছে কি ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমিক্যাল বা অ্যারোনটিক্যাল চার্ট, অ্যাস্ট্রোনমিক্যাল নয়, অ্যারোনটিক্স, তাহলে হবে ওয়ার্ল্ড অ্যারোনটিক্স, অ্যারোনটিক্যাল চার্ট। 3টে হয়েছে। তারপরে যে স্টেট ম্যাপ, কত আছে দেখো, স্টেট ম্যাপ। তারপরে আছে জেনারেল ম্যাপ। তাহলে আমরা জিওগ্রাফিক্যাল ম্যাপকে আমরা কটা ভাগে ভাগ করলাম না, জিওগ্রাফিক্যাল যে ম্যাপ, সেই ম্যাপকে আমরা 5টা ভাগে ভাগ করছি, ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ, ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো। তারপর আছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সিরিজ। তারপরে আছে ওয়ার্ল্ড অ্যারোনটিক্যাল চার্ট, ঠিক আছে। তারপর আছে স্টেট ম্যাপ, অ্যান্ড লাস্টলি আছে জেনারেল ম্যাপ। এগুলো হলো জিওগ্রাফিক্যাল ম্যাপসের শ্রেণীবিভাগ। পরে আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এদিকে করে নাও, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপকে দুটো ভাগে ভাগ করছে, প্রধান দুটো ভাগে ভাগ করছে, অ্যাকর্ডিং টু স্কেল এবং হচ্ছে কি অ্যাকর্ডিং টু স্টাইল। তাহলে অ্যাকর্ডিং টু আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু স্কেল, আর হচ্ছে অ্যাকর্ডিং টু স্টাইল, অ্যাকর্ডিং টু স্টাইল। এখন অ্যাকর্ডিং টু স্কেল অনুযায়ী কি কি আছে, স্কেল অনুযায়ী তোমরা যেটা পড়ো সেটা কি পড়ো, মেলিয়ান সিট পড়ো না, মেলিয়ান সিট, মিলিয়ন সিট। তারপরে কি পড়ো, ডিগ্রি সিট। তারপরে কি পড়ো, হাফ ডিগ্রি সিট। তারপরে কি পড়ো, কোয়ার্টার ডিগ্রি সিট, কোয়ার্টার ডিগ্রি সিট। তারপরে কি পড়ো, তারপরে বিভিন্ন স্পেশাল সিট বা বিশেষ সিট, স্পেশাল সিট। এগুলো অন দ্য বেসিস অফ স্কেল, অন দ্য বেসিস অফ স্কেল। তারপরে আছে অ্যাকর্ডিং টু স্টাইল, স্টাইল অনুযায়ী কি, তাহলে স্টাইল অনুযায়ী আমরা পড়তে পারি, প্রথমে হবে ওল্ড স্টাইল, পুরোনো ম্যাপ, পুরোনো স্টাইল, মানে তুই একটা ওল্ড স্টাইল। তারপরে কি আছে, তারপরে হচ্ছে ওল্ড ম্যাপ ইন মডার্ন স্টাইল, পুরোনোটাকে নতুন করে দেওয়া হয়েছে, ওল্ড ম্যাপ ইন মডার্ন স্টাইল। তারপরে কি আছে, তারপরে আছে মডার্ন স্টাইল ম্যাপ। হয়েছে। এইগুলো গেল হচ্ছে কি টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ, সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপস এর কিন্তু শ্রেণীবিভাগ হয়েছে। এইবার আছে যে আদার ম্যাপ, আদার ম্যাপে কি কি পড়বে না স্যার, আদার ম্যাপে পড়বে হচ্ছে কি তোমার, আদার ম্যাপে পড়বে, আমরা যদি লিখি এখানে 1 নম্বরে লিখো, 1 নম্বর হচ্ছে সিটি ম্যাপ, 2 নম্বরে লিখবে স্পেশাল ম্যাপ, 3 নম্বর লিখবে ফরেস্ট ম্যাপ, 4 নম্বর লিখবে আউটলাইন। এগুলো নিয়ে অত জানার দরকার নেই, এগুলো বিশেষ করে জানলেই হবে, এই দিকের যে পোর্শনটা আছে আউটলাইন, এগুলো বা এগুলো সেরকম ভাবে এদের ব্যবহার নেই, ঠিক আছে। সুতরাং এই যে চিত্রটা, এই যে ছবিটা যেটা করলাম বা শ্রেণীবিভাগটা যেটা করলাম, সেটা হচ্ছে টোটাল। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে। এই টোটালটা, এই টোটালটা হচ্ছে কি তোমার, একটু আউট অফ ফোকাস আছে, এই যে এটা হচ্ছে গিয়ে, এই যে টোটালটা, এটা হচ্ছে গিয়ে তোমার আমাদের যে সার্ভে অফ ইন্ডিয়া যে সমস্ত কত রকমের তাহলে ম্যাপ পাবলিশ করে, আমরা শুধু টোপো ম্যাপটা পড়েছি, মিলিয়ন সিট আমরা পড়া শুরু করে দিই এখান থেকে, কিন্তু আমরা সেইভাবে এগুলো সেইভাবে কখনোই পড়ি না, এটাই তো আমাদের ভুল। কিন্তু কোশ্চেন এগুলোর থেকেই সব থেকে বেশি আসে, এগুলোর থেকেই বেশি আসে, এগুলোর থেকে দু একটা কম আসতে পারে। এবারে দেখো আমি ছোট ছোট বিষয়ে এগুলিকে আলোচনা করে দিচ্ছি। ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ তোমরা পয়েন্ট বানাবে, ইন্টারন্যাশনাল সিরিজ, ওয়ার্ল্ড সিরিজ,
ঠিক আছে, স্টেট ম্যাপ অ্যান্ড এই যে প্রথমের আছে 1টা 2টো 3টে 4টে আর এগুলো আমি পরে আলোচনা করব, মিলিয়নস ডিগ্রি স্কেলের ভিত্তিতে করা হয়েছে। ঠিক আছে, যেদিনকে আমি তোমাদের এগুলো পুরোপুরি বোঝাবো সেদিনকে এই ব্যাপারটা পুরোটাই আলোচনা করবো, তার আগে এই ব্যাপারগুলো একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি আছে, সিরিজ অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ, তার মানে প্রথম একটা যেটা আছে জিওগ্রাফিক্যাল যে ম্যাপস গুলো আছে সেগুলো, তাহলে তোমরা এটার পয়েন্ট করে নাও, প্রথমে হেডিং করে নাও, লিখো হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ, ছোট ছোট পয়েন্ট লিখবো আমরা এখানে, খুব ছোট ছোট পয়েন্ট লিখবো। ঠিক আছে, প্রথম পয়েন্টে লিখবো যে এর এক্সটেনশন, মানে যে সমস্ত ম্যাপ গুলো, এখানে টোপোগ্রাফ আমরা বলছি না, যে সমস্ত জিওগ্রাফিক্যাল ম্যাপ গুলো আমরা ভারত এবং আশেপাশের যে সমস্ত দেশগুলো, সেই দেশগুলোকে যখন দেখাচ্ছি তখন সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া এবং অ্যাডজাসেন্ট কান্ট্রিজ এর ম্যাপ। এখন এর এক্সটেনশন হবে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি, কত, 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। ল্যাটিটিউডিনাল এক্সটেনশন হবে 4 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ, এবং লঙ্গিটিউডিনাল এক্সটেনশন হবে 44 ডিগ্রি ইস্ট থেকে 104 ডিগ্রি ইস্ট, 104 ডিগ্রি ইস্ট। এটা হচ্ছে গিয়ে এই ম্যাপটার এক্সটেনশন। এখন এই ম্যাপটা আঁকবো আমরা কোন স্কেলে আঁকবো না, তারপরে আমরা পয়েন্ট করব স্কেল, স্কেল বা আরএফ কত না 1:, হচ্ছে গিয়ে তোমার 1 মিলিয়ন বা হচ্ছে গিয়ে 10 লাখ, যেটা তোমরা 10 লাখ যেটা বলো, তাহলে 1:10 লাখ, তাহলে 1,10,1,000 ওই যে তো লাখ, হ্যাঁ 1:10 লাখ। এখন টোটাল কতগুলি ম্যাপ আছে ভারত এবং তার আশেপাশের, কতগুলি ম্যাপ আছে টোটাল, টোটাল ম্যাপ আছে 1 থেকে 106টি, কতই বললাম 1 থেকে 106টি কিন্তু ম্যাপ আছে। নাম্বার সিস্টেম কি 1 থেকে 106 নাম্বার সিস্টেমে করা হয়। ঠিক আছে, 1 2 3 4 5 6 করে করা হয়। এগুলো গেল ইন্ডিয়া এবং অ্যাডজাসেন্ট কান্ট্রিজ। ভারতের যদি পড়ো, ভারতের 40 থেকে 92 নাম্বার, সে 40 থেকে 92 নাম্বারের মধ্যে কিন্তু পড়বে সিরিজটি যেটা সেটা, এটা ইন্ডিয়া এবং অ্যাডজাসেন্ট কান্ট্রিজ প্রথম একটা গেল। দ্বিতীয়তে আমরা চলে আসবো ইন্টারন্যাশনাল সিরিজ, দ্বিতীয়তে আমরা চলে আসবো ইন্টারন্যাশনাল সিরিজ বা আন্তর্জাতিক সিরিজ। ভারত কিন্তু আন্তর্জাতিক সিরিজও পাবলিশ করেছিল আগে। ইন্টারন্যাশনাল সিরিজ, মনে রাখবে এই যে ইন্টারন্যাশনাল সিরিজটা, এটা 1909 সালে, তৎকালীন তো ভারত স্বাধীন হয়নি, 1909 সালে লন্ডনে একটা মিটিং হয়েছিল, আর বিভিন্ন সার্ভেয়ার জেনারেল, বিভিন্ন যারা ম্যাপ প্রস্তুতকারক সংস্থা, তাদের নিয়ে একটা মিটিং হয়েছিল। মিটিং হওয়ার পর ভারত, সেই সময় তৎকালীন ব্রিটিশ শাসিত ভারত চেয়েছিল যে আমরাও একটা আন্তর্জাতিক, ভারতের সহ বিশ্বের একটা ম্যাপ পাবলিশ করব, সেটার ইন্টারন্যাশনাল সিরিজের হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 1909 সালে লন্ডনের মিটিং এ কি করা হয়, লন্ডনের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়, মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম হচ্ছে 1909 সালে। এবং এটা কি, এটার স্কেল কত থাকবে, স্কেল থাকবে এটার হচ্ছে কি 1:10 লাখ, মনে রাখবে সেম 10 লাখ স্কেল। এবং এবং মনে রাখবে এর এক্সটেনশন হবে গিয়ে, এক্সটেনশন হবে 4 ডিগ্রি মাল্টিপ্লাই 6 ডিগ্রি, 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি নয়, 4 ডিগ্রি বাই 6 ডিগ্রি। ঠিক আছে, এবং এখানে এখানে কি, এখানে ওই যে পলিকনিক প্রজেকশন, ঠিক আছে, যেটা প্রজেকশনটা ব্যবহার করা হয়েছিল, কি প্রজেকশন ব্যবহার হয়, যেটা ইন্টারন্যাশনাল মডিফাইড পলিকনিক প্রজেকশন যেটাকে বলা হয়। ঠিক আছে, মডিফাইড পলিকনিক প্রজেকশন বলা হয়, সেই প্রজেকশন এখানে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে তোমরা লিখবে যে এখানে ইন্টারন্যাশনাল প্রজেকশন ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনাল প্রজেকশন ব্যবহার করা হয়। সুন্দরভাবে আমার দুটো হয়ে গেল। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে এগুলো নিয়ে আর বেশি জানার দরকার নেই, কোশ্চেন আসলে এগুলো থেকে আসবে। ওয়ার্ল্ড অ্যারোনটিক্যাল চার্ট কি আছে, 3 নম্বরে ছিল ওয়ার্ল্ড অ্যারোনটিক্যাল চার্ট। এটা কি ওয়ার্ল্ড অ্যারোনটিক্যাল চার্টটা কি,
এগুলো স্কেল, এগুলো নিয়ে বেশি জানার দরকার নেই, শুধু স্কেলটা জানো। বিভিন্ন ধরনের নেভিগেশনের কাজে এই ধরনের ব্যবহার করা হয়, সমুদ্রবিদ্যায় বা হচ্ছে গিয়ে তোমার বিমান পরিষেবার ক্ষেত্রে এই ধরনের অ্যারোনটিক্যাল ম্যাপস গুলো কাজে লাগানো হয়। এটার স্কেল 1:10 লাখ হয়েছে। এরপরে আমরা আসবো সিরিজ অফ স্টেট ম্যাপ, যেটি আগে ছিল সেটি হচ্ছে সিরিজ অফ, 4 নম্বরে কি ছিল, স্টেট ম্যাপ, 4 নম্বরে ছিল স্টেট ম্যাপ। তাহলে আমরা আসবো সিরিজ অফ স্টেট ম্যাপ বা স্টেট ম্যাপ। বিভিন্ন রাজ্যের আমরা ম্যাপকে উপস্থাপন করি, প্রেজেন্ট করি, সেটিকে বলা হয় সিরিজ অফ স্টেট ম্যাপ। যেমন এটির স্কেল কত হবে, এটির স্কেলও সেম হবে, এটির স্কেল হবে 1:, হচ্ছে কি তোমার 10 লাখ। এইবারে স্টেট ম্যাপ গেল। এইবারে জেনারেল ম্যাপ। জেনারেল ম্যাপ মানে কোনগুলো, জেনারেল ম্যাপ হচ্ছে সেই ম্যাপগুলো যেগুলো তোমরা দেখো, যেমন রাজনৈতিক মানচিত্র ভারতের, রেলের বিভিন্ন ধরনের মানচিত্র পাবলিশড হয়, তোমার হচ্ছে কি সয়েলের বিভিন্ন মানচিত্র পাবলিশড হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি সব তোমার জেনারেল যেগুলো ম্যাপ, যেগুলো সাধারণ ম্যাপ। তাহলে আমরা 5 নম্বরের যে পয়েন্টটি ছিল, 5 নম্বরের যে শ্রেণীবিভাগটি ছিল, সেটি কি সিরিজ অফ জেনারেল ম্যাপস। জেনারেল ম্যাপস কোনগুলো তোমরা এখানে লিখে রাখো, যে জেনারেল ম্যাপস হবে সেইগুলো যেগুলি হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের রাজনৈতিক ম্যাপ। এক্ষেত্রে আরএফ কিন্তু অনেক বেশি হবে। এক্ষেত্রে আরএফ কত হবে, এক্ষেত্রে আরএফ হবে, মানে এক্ষেত্রে আরএফ হবে প্রায় 25 লক্ষ থেকে তোমার হচ্ছে 80 লক্ষের কাছাকাছি। তাহলে এখানে আরএফ হবে 1:25 লক্ষ থেকে কত, 1:80 লক্ষ। এটা এটা হচ্ছে আরএফ, এর নির্দিষ্ট কোনো আরএফ নেই। যদি জেনারেল ম্যাপস এর উদাহরণ বলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হবে রাজনৈতিক ম্যাপ, ভারতের আর কি রাজনৈতিক ম্যাপ বা রাজনৈতিক মানচিত্র। এর আরএফ কত, এর আরএফ আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এর আরএফ ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, এর আরএফ হবে গিয়ে 1:45 লাখ। 45 লাখ, ঠিক আছে, এর আরএফ 45 লাখ। পরেরটা কি আছে, পরে রেলওয়ে মানচিত্র, রেলওয়ে মানচিত্র। স্যার রেলওয়ে মানচিত্রে আরএফ কত হবে, রেলওয়ে মানচিত্রে 30 লাখ হবে। আরেকটি আছে সয়েল ম্যাপ বা মৃত্তিকার মানচিত্র, এছাড়া ফরেস্ট ম্যাপও হবে, ঠিক আছে। এখানে আরএফ কত হবে, 1:15 লাখ, 1:15 লাখ। এইগুলি হচ্ছে কি তোমার যে জেনারেল যে ম্যাপ, সেই জেনারেল ম্যাপ, ঠিক আছে। এরপরে আমরা আসবো টোপোগ্রাফিক্যাল ম্যাপের অ্যাকর্ডিং টু স্টাইল অনুযায়ী, অ্যাকর্ডিং টু স্কেলটা আমরা পরের দিন করব, ঠিক আছে। তাহলে এটা এগুলো সব গেল জিওগ্রাফিক্যাল ম্যাপের সিরিজ। এবারে আসবো টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপের আমরা জানি অ্যাকর্ডিং টু দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু স্কেল আর অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার স্টাইল। স্টাইল অনুযায়ী আমরা ভাগটা করব অ্যাকর্ডিং টু স্টাইল। স্টাইল অনুযায়ী আমরা কি প্রথমে দেখেছিলাম, ওল্ড ম্যাপ, ওল্ড স্টাইল ম্যাপ লিখবে, ওল্ড স্টাইল ম্যাপ। কোনগুলোকে ওল্ড স্টাইল ম্যাপ বলা হয়, কোনগুলোকে ওল্ড স্টাইল ম্যাপ বলা হয় না, এখানে বলা হচ্ছে যে 1905 সালের আগে, আগের যে ম্যাপগুলি সেগুলিকে ওল্ড স্টাইল ম্যাপ বলা হয়, ঠিক আছে। এখানে কি ব্যবহার করা হয়, এখানে শুধুমাত্র কালো রং, শুধুমাত্র কালো রঙের ব্যবহার বর্তমান, রঙের ব্যবহার বর্তমান হয়েছে। এবং এই যে ম্যাপগুলো, এগুলো সার্ভে অফ ইন্ডিয়া এ বি সি, তাদের ম্যাপগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এ হচ্ছে ভালো, বি হচ্ছে তার থেকে একটু মাঝারি, সি হচ্ছে গিয়ে খারাপ নয় না, পুরনো আর কি। এ হচ্ছে একবারে নতুন, বি হচ্ছে তার থেকে একটু পুরনো, সি হচ্ছে অনেক পুরনো। তাহলে আমরা বলতে পারি সিটা হচ্ছে কি তোমার এর এই যে মানচিত্র, সেটা সি ক্যাটাগরিতে পড়বে, সি ক্যাটাগরি, এটা ওল্ড স্টাইল ম্যাপ। এবারে 2 নম্বরে থাকবে আমার ওল্ড ম্যাপ ইন মডার্ন স্টাইল, মানে পুরনো মানচিত্রটাকে নতুন করে মডিফাই করা হয়েছে, কি ওল্ড ম্যাপ ইন মডার্ন স্টাইল।
তাই তো, ওল্ড ম্যাপ ইন মডার্ন স্টাইল। তাহলে এখানে কি করা হয় না, এই যে ম্যাপগুলো, এই ম্যাপগুলো পুরোনো ম্যাপগুলোকে রং করা হচ্ছে, পুরোনো ম্যাপগুলো, তার মানে এখানে কালার ইউজ করা হচ্ছে, তাই তো, বিভিন্ন রং ব্যবহার, তারা আমরা বলতে পারি যে এখানে বিভিন্ন রং ব্যবহার করা হচ্ছে। এবং পরের পয়েন্টে আমরা বলতে পারি যে এগুলো কি, এগুলো বি ক্যাটাগরি ভুক্ত, বি ক্যাটাগরি ভুক্ত। এগুলো গেল ওল্ড ম্যাপ। এখন মডার্ন, তাহলে আমাদের এখন বর্তমানে কি চলছে, মডার্ন স্টাইল ম্যাপ চলছে। তাহলে আমরা শীতে আসবো যে মডার্ন, আধুনিক, আধুনিক আমাদের ম্যাপ চলছে, সবাই আধুনিক হচ্ছে, মানুষ যেমন আধুনিক হচ্ছে, ম্যাপও সেরকম আধুনিক হচ্ছে। মডার্ন স্টাইল ম্যাপস। এখন কি, এখানে কি কি বৈশিষ্ট্য থাকবে না, এগুলি প্রথমত এ ক্যাটাগরি ভুক্ত, এ ক্যাটাগরি, নতুন এ ক্যাটাগরি ভুক্ত সার্ভে অফ ইন্ডিয়া। এখানে 7টি রং ব্যবহার করা হয়, যেগুলি তোমরা দেখছো সেগুলি হচ্ছে মডার্ন স্টাইল ম্যাপ। 7টি রং, এই 7টি রং কি কি ইন্ডেক্স করে, এই 7টি রং কি কি আছে না স্যার, এই 7টি রং আছে, কালো রং আছে, কালো রং আছে, তারপরে কি রং আছে, তারপরে ব্লু রং বা নীল রং আছে, তারপরে কি রং আছে, সবুজ রং আছে, তারপরে কি মেন 7টা কিন্তু, তারপরে হলুদ রং আছে, তারপরে কি লাল রং আছে, তারপরে কি, তারপরে আছে বাদামি রং আছে, হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। তাহলে কালো হয়েছে, ব্লু হয়েছে, রেড হয়েছে, লাল 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 হয়েছে, হলুদ হয়েছে, সবুজ হয়েছে, সবুজ হয়েছে, আর হচ্ছে বাদামি হয়েছে না, তাহলে কোনটা হয়নি, ব্লু রেড হলুদ, হলুদ হয়েছে, হলুদ হয়েছে, সবুজ সবুজ হয়েছে, হ্যাঁ 7টা হয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা হয়েছে। আচ্ছা দেখো, ব্ল্যাক হয়েছে, ব্লু হয়েছে, নীল হয়েছে, লালও হয়েছে, তারপর হচ্ছে হলুদ হয়েছে, সবুজ হয়েছে, আর ধূসর, সরি গ্রে বা ধূসর রং, ধূসর রং গ্রে। অরেঞ্জ, অরেঞ্জ রং ব্যবহার হয় না, টপোগ্রাফিক্যাল ম্যাপে অরেঞ্জ রং ব্যবহার হয় না। এখন এই 7টি রং 7টি জিনিসকে ইন্ডিকেট করে। কালো রং কাকে ইন্ডিকেট করে না, কালো রং আউটলাইন করতে কাজে লাগে, আমার ম্যাপের বিভিন্ন লেখা লিখতে কাজে লাগে কালো রং, ঠিক আছে, তাহলে আউটলাইন কাজে লাগে আমার, বা যেখানে শুষ্ক নদী খাতকে দেখাতেও আমার কালো রং কাজে লাগে আউটলাইন করতে। ব্লু কি, নীল হচ্ছে সব জলভাগকে দেখাতে আমার কাজে লাগে। সবুজ কি, সবুজ হচ্ছে বনভূমি দেখাতে কাজে লাগে। হলুদ কি, হলুদ হচ্ছে কৃষিভূমি, হলুদ কি, হলুদ হচ্ছে কৃষিভূমি। লাল কি, লাল হচ্ছে রাস্তা অথবা কি, অথবা জনবসতিকে আমার দেখাতে কাজে লাগে। এবং বাদামি কি, বাদামি রং দ্বারা আমরা কি কন্ট্যুর লাইনগুলিকে দেখাই, সমোন্নতি রেখাগুলিকে দেখাই, কন্ট্যুর লাইন। এবং ধূসর রং দিয়ে কি দেখায়, ধূসর রং দিয়ে আমরা পাহাড়গুলোকে হালকা হালকা করে আঁকি, পাহাড়। এগুলি হচ্ছে মডার্ন যে স্টাইল, মডার্ন স্টাইলের যে ম্যাপ আছে সেই মডার্ন স্টাইল ম্যাপ, ঠিক আছে। এখানে কি এগুলো এ ক্যাটাগরি ভুক্ত, এবং এর 7টি রং বর্তমান, ঠিক আছে, কালো নীল সবুজ হলুদ, পরীক্ষাতে কিন্তু এগুলি থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে এগুলি গেল হচ্ছে কি আমাদের যে সার্ভে অফ ইন্ডিয়ার যে সমস্ত ম্যাপগুলো পাবলিশ করছে সেই ম্যাপ। এখন যেগুলো অ্যাকর্ডিং টু টোপোগ্রাফিক্যাল ম্যাপের যেগুলো বাকি থাকলো অ্যাকর্ডিং টু স্কেল, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তাদের ইন্টারপ্রিটেশন আলোচনা করব, টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইন্টারপ্রিটেশন, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমাদের টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ সেই ম্যাপটা আমরা শেষ করে দেবো। তার সাথে যদি আমরা আরো নতুন কোনো চ্যাপ্টার বা কার্টোগ্রাফির কিছু ধরতে পারি সেটা আমরা ধরে দেবো, বা স্ট্যাটিস্টিকটা আমরা ধরে যাব বা ধরে নেবো আর কি, ঠিক আছে। এইবারে বলো যদি তোমাদের কারো কিছু অসুবিধা থাকে।